হ্যাঁ, টিউটোরিয়ালসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে লাইভ ক্লাসে আমরা চলতরিতের বেসিক ক্লাস শুরু করব। আরেকটা আমরা গত 2 দিন বেসিক ক্লাস করেছি এবং তার সাপেক্ষে গাণিতিক সমস্যা সমাধান করেছি। তো আজকে আমরা আরেকটি বেসিক ক্লাস শুরু করব, যে বেসিক ক্লাসের মধ্যেই আমাদের সামগ্রিক যে বিষয়গুলি আছে সেই সবগুলি বিষয় শেষ হয়ে যাবে। এই হলো বিষয়। তো দেখি আমরা কে কে যুক্ত হয়েছি, সবাই যুক্ত হয়েছে কিনা। আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই যার যার মতো করে, একটু যুক্ত হয়ে যায় সবাই, যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারি। সবাই যুক্ত হয়েছো কিনা তাড়াতাড়ি একটু মেনশন করে দাও। সবাই একটু মেনশন করে যাও যাতে খুব তাড়াতাড়ি আমরা যুক্ত হয়ে যেতে পারি। গত দিনের ক্লাসটা করছো কিনা, আর এখন সব কিছু ঠিক আছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় কিনা, কথা ঠিক রকম শোনা যায় কিনা, সেই বিষয়গুলো একটু বলো। সব ঠিকঠাক রকম আছে কিনা? সব ঠিক আছে কিনা? আচ্ছা, আজকে একটু বেশি পড়াবো। কেন সাজিদ? সব ঠিক আছে কিনা তাড়াতাড়ি বলো। এই চ্যাপ্টার কয়টা ক্লাস হবে দেখি আজকে? তো কয়টা ক্লাস? ক্যামেরা ক্রস অবস্থায় আছে? লেখা বোঝা যায় না ঠিক রকম? এই সানি, দেখো তো ক্যামেরাটা ক্রস হয়েছে। ক্যামেরাটা ক্রস হয়েছে মনে হয়, দেখো তো ডান দিকে হেলে গেছে মনে হয়। কি এতক্ষণ ঠিক করলো? একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, দাঁড়াও। সবাই যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। হ্যাঁ স্যার, পিসিবি, হ্যাঁ এসএসসি 25 পিসিবি। বুঝছে না? পদার্থবিজ্ঞান উপরে লেখা একদম কাটা কাটা হয়ে গেছে, কিন্তু একদম উপরে লেখা একদম কাটাকাটি। ঠিক আছে তো? আচ্ছা,
ওকে, দেখো তো এখন ঠিক আছে কিনা, সোজা বোঝা যায় কিনা। এখন ঠিক আছে, তাড়াতাড়ি একটু বলো। সরি গাইস। না ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে না? একদম ক্লিয়ার আসছে এখন, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, দেখি কি অবস্থায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান। এবার আমরা দেখি আজকে কোন অংশটা শুরু করতে পারি। রোধ নিয়ে আজকে কথা বলা হবে। গতদিন আমরা রোধের শ্রেণীর সংযোগ, সমান্তরাল সংযোগ কিভাবে হয় এর জন্য গাণিতিক সমস্যার কিছু সমাধান করছিলাম। আজকে আমাদের এই রোধ বলতে কি বোঝানো হয় এবং এই রোধের সূত্র কি কি, এই রোধের সূত্রের সাপেক্ষে আমরা কি কি গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, সেই অংশগুলি আমরা ব্যাখ্যা করব, এই হলো বিষয়। তো আসলে রোধ বলতে আমরা কি বুঝি? রোধ বলতে যেটা বুঝি সেটা হলো যখনই কোনো বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, ওই বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করবে। এই যে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হবে, সেই বাধাটাই হলো রোধ। মানে কোনো একটা বর্তনীর বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে যখন বাধা সৃষ্টি হবে, সেই বাধাটাই হলো রোধ। এজন্য দেখো আমাদের এখান থেকে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম, যে কথাটি বলা হবে সেটা হলো মূলত বিদ্যুৎ প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, যেটা আমরা আগের থেকেই জানি। বিদ্যুতের প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আর ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন চলার চেষ্টা করবে, তখন ইলেকট্রনগুলো পরমাণুর অভ্যন্তরে পরস্পরের সাথে একটা সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে পরস্পরের সাথে একটা বাধার সম্মুখীন হয়। আর এই যে বাধার সম্মুখীন হয়, এই বাধা যেটা, সেই বাধাটাই হলো রোধ। তাহলে কোনো একটি পরিবাহীর যে ধর্মের জন্য ওই পরিবাহীর মধ্য দিয়ে বাধার সৃষ্টি হয়, সেই বাধাটাই হচ্ছে রোধ। তাহলে এখন আমরা ওহমের সূত্রে যেটা দেখছিলাম, ওহমের সূত্রে আমরা যখন দেখি তখন ওহমের সূত্রে কি ছিল দেখো। ওহমের সূত্রের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, ওহমের সূত্র যখন আমরা ব্যাখ্যা করছিলাম, তাহলে ওহমের সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে যেটা ছিল সেটা হলো, আমরা যখন এ এবং বি দুইটা অংশ নিয়েছিলাম, এ অংশের বিভব যেটা হলো ভি এ, আর বি অংশের যে বিভব সেই বিভবটা হলো ভিবি। এ অংশের বিভব ভি এ, বি অংশের বিভব ভিবি। এখানে তড়িৎচালক শক্তি থাকে, তড়িৎচালক শক্তি হলো ই। এখান থেকে যখন আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে এই আই পরিমাণ তড়িৎ রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়। মানে এই যে অংশটা, এখান থেকে যে অংশটার কথা বলা হচ্ছে, এই যে অংশটা, এই অংশটা হলো বাধা। তার মানে একটা অংশের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, দেখো এই তারের মধ্য দিয়ে যেভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে, আবার এখান থেকে শুরু করে এই অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, মাঝখানে এই অংশের মধ্য দিয়ে ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে না। বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হবে। এই যে বাধার সৃষ্টি হবে, এই বাধাটাই হলো রোধ। আর রোধের সাথে আমাদের পরিবাহিতার যে সম্পর্কটা ছিল, যেমন ভি ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হলো যে ভি ইকুয়াল টু আই আর, তাই তো? ভি ইকুয়াল টু আই আর, আমরা ওহমের সূত্রে যেটা জানি সেটা হলো ভি ইকুয়াল টু আই আর সূত্র ব্যবহার করা হয়। এবং এই ভিটা হচ্ছে, ভি হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। যেমন এখানে আমরা এ এবং বি, এখানে হলো এ আর এখানে হলো বি, এ এবং বি এর বিভব পার্থক্য হলো ভি, আর ভি ইকুয়াল টু হলো আই আর। তার মানে আমরা যদি এই অংশটা হিসাব করি, তাহলে আই ইকুয়াল টু কী হবে? আই ইকুয়াল টু ভি ভাগ আর, আই ইকুয়াল টু ভি ভাগ আর। তাহলে এইখানে যে প্রবাহটা, সেই প্রবাহটা সরাসরি যদি আমরা ব্যাখ্যা দিই যে প্রবাহটা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে আমরা এখান থেকে যদি দুইটা কন্ডিশন লিখি,
যে আই সমানুপাতিক ভি। আর পরের কন্ডিশন যেটা বলি সেটা হলো আই সমানুপাতিক 1/r। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্যের মান যত বেশি হবে প্রবাহের পরিমাণ তত বেশি হবে, আর দুই প্রান্তের রোধের পরিমাণ যত বেশি হবে প্রবাহের পরিমাণ তত কম হবে। এই যে দেখো, তাহলে ওহমের সূত্রে আমাদের যেটা ব্যাখ্যা হয় সেটা হলো যে রোধ মানে বাধা, যেখানে রোধের পরিমাণ বেশি হবে সেখানে বাধার পরিমাণ বেশি হবে, আর বাধার পরিমাণ যখন বেশি হবে সেখানে বিদ্যুৎ যে প্রয়োগ বা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ সেই পরিমাণটা কমে যাবে। এবং আরেকটা ব্যাখ্যা আমরা যেটা দেখছিলাম সেটা হলো জি এর সাথে, যে জি ইকুয়াল টু হলো 1/r। এটার ব্যাখ্যা আমরা দিয়েছি, জাস্ট আগের থেকে একটু আমরা সতর্ক করে দিলাম বা একটু মনে করে দিলাম যে আসলে কি কি ঘটনা ঘটছিল এখানে, রোধ বলতে আমরা কি কি পেয়েছিলাম বা কোন অংশে পেয়েছিলাম। এখন এই রোধের সম্পর্কিত আর কোনো বিষয় আছে কিনা, রোধ সম্পর্কিত যে বিষয় এই বিষয়টি বাদে আর কোনো বিষয় আছে কিনা সেটা একটু বলো। এই রোধ সম্পর্কিত বিষয় আর কোনো বিষয় আমরা বলতে পারবো কিনা, সমস্যা আছে কিনা? এতটুকু অংশের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? এতটুকু অংশের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এতটুকু অংশের মধ্যে সমস্যা নাই, এতটুকু অংশের মধ্যে সমস্যা নাই, ঠিক আছে। এতটুকু অংশের মধ্যে সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, কার কার সমস্যা নাই? খাদিজা তামিম, তামিম, তারপরে মোল্লা অন্তর, রুমন আহমেদ, রিনা, কণিকা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার পরবর্তী অংশ কি যাচ্ছি, দেখো পরবর্তী অংশ কি আসতেছে সেটা হলো আমরা যদি এখানে দেখি রোধের জন্য দৈর্ঘ্যের সূত্র আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তো রোধের দৈর্ঘ্যের সূত্র এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুটো আলাদা আলাদা সূত্র আমরা এখানে ব্যাখ্যা করব। তো যখন আমরা দৈর্ঘ্যের সূত্র নির্ণয় করার চেষ্টা করব তখন দেখো, মনে করো এরকম একটা পরিবাহী তার আমরা নিব। এরকম পরিবাহী একটা তার নেওয়া হবে, যে পরিবাহী তার এখানে যে পরিবাহীটা তার নিয়েছি সেই পরিবাহী তারের দৈর্ঘ্য হইতেছে এল। এখানে এবি একটি পরিবাহী তার, আর এই এবি পরিবাহী তারের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হলো এল। এবি পরিবাহী তার যার দৈর্ঘ্য হলো এল। তো এবি পরিবাহী তারের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে আমরা এখান থেকে যেটা দেখব যে উপাদান এবং তাপমাত্রা স্থির থাকতে হবে। কন্ডিশনগুলো কি কি দেখো, উপাদান স্থির, উপাদান স্থির থাকবে, উপাদান স্থির থাকবে মানে একই উপাদান। খ নম্বর হলো তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আর গ নম্বর কোশ্চেন হলো ক্ষেত্রফল অপরিবর্তিত, ক্ষেত্রফল অপরিবর্তিত মানে একই থাকবে, একই ক্ষেত্রফল থাকতে হবে। তাহলে এই তিনটা কন্ডিশন আমাদের মানতে হবে। কি কি? উপাদান একই থাকবে মানে উপাদান স্থির মানে একই উপাদান, তামা হলে তামা, যদি লোহা হয় তাহলে লোহা। তাপমাত্রা স্থির মানে একই তাপমাত্রায় পরিবর্তন করতে হবে বা একই তাপমাত্রা মাপতে হবে, আর ক্ষেত্রফল একই থাকবে। তাহলে এই রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি? তাহলে এই রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা হলো আর সমানুপাতিক এল। তাহলে আমরা যদি দৈর্ঘ্যের সূত্রটা বলতে চাই তাহলে দৈর্ঘ্যের সূত্রটা কি হবে, যে কোনো একটা পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা স্থির থাকলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই হলে ওই পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। কথাটা আবার বলতেছি, উপাদান এবং তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো একটি পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে কথার অর্থ কি, যে দৈর্ঘ্য বাড়লে
রোধের পরিমাণও বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধের পরিমাণও কম হবে। তাহলে আমরা সমান প্রস্থচ্ছেদের সমান প্রস্থচ্ছেদের দুইটা তার নিব। মনে করো সমান প্রস্থচ্ছেদের দুইটা তার, মনে করো এখান থেকে শুরু করে সমান প্রস্থচ্ছেদের দুইটা তার, এখান থেকে এই পর্যন্ত, আর একটা অংশ আমরা নিচ্ছি এই যে দুটা তার। মনে করো আমরা এখান থেকে যেটা হিসাব করার চেষ্টা করতে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বা আমরা এখান থেকে হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের হিসাবই করি। মনে করো এখান থেকে এই পর্যন্ত একটা তার নিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা তার। তাহলে দেখো দুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মোটামুটি প্রায় সেম বা একই বলা যাবে, দুটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই। তার মানে এখন কি হলো, দুটা সেম প্রস্থচ্ছেদের তার, একটা হলো এবি যেটাকে বলতেছিল এবি, আর নিচের অংশটাকে যেটা বলতেছি সেটা হলো এম এন। নিচের অংশটা হলো এম এন, এটা হলো এম আর এন। এখন এখান থেকে আমরা যদি বলি তাহলে দুটার প্রস্থচ্ছেদের সেম মান, তাপমাত্রা একই আছে এবং একই উপাদানের তৈরি, সেক্ষেত্রে কি হবে যে এবি অংশটার দৈর্ঘ্য বেশি। তাহলে এবি অংশটার যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে এবি তারের রোধও বেশি হবে, আর এমএন তারটার দৈর্ঘ্য কম, তার মানে এর রোধের পরিমাণও কম হবে। তার মানে এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করতে তোমাদের বলা হয় যে এবি তার এবং এমএন তারের মধ্যে, এবি তার এবং এমএন তারের মধ্যে কোন তারের রোধ বেশি হবে, এমএন এবং এবি তারের মধ্যে এবি তারের যেহেতু দৈর্ঘ্য বেশি সেহেতু রোধের পরিমাণ বেশি, আর এমএন তারের যেহেতু দৈর্ঘ্য কম এবং সেক্ষেত্রে প্রস্থচ্ছেদ একই থাকলে রোধের পরিমাণ কম হবে। তাহলে আমরা রোধের সাপেক্ষে ক্ষেত্রফল, দৈর্ঘ্যের সাপেক্ষে রোধ বিষয়টা বুঝতে পারছি কিনা, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, দৈর্ঘ্য কম হলে রোধ কম হবে। টোটাল বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছি কিনা। টোটাল বিষয়টা ক্লিয়ার সবার? কারো কোনো জটিলতা আছে? কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, টোটাল বিষয়টা ক্লিয়ার আমার মনে হয়, সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা পরবর্তী অংশটাতে চলে যাচ্ছি। পরবর্তী অংশটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের এবার কন্ডিশনগুলো কি কি থাকবে, যেমন এইখানে যে কন্ডিশনগুলো লিখছিলাম ঠিক একইভাবে এখানে কন্ডিশন থাকবে। ক নম্বর, উপাদান স্থির, উপাদান স্থির থাকবে, উপাদান স্থির থাকবে। খ নম্বর হলো তাপমাত্রাও স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে। তার মানে এই দুটার কোনো পরিবর্তন ঘটানো যাবে না। এখানে যেমন ক্ষেত্রফল একই ছিল, এখানে গ নম্বর হচ্ছে দৈর্ঘ্য একই থাকবে, দৈর্ঘ্য একই থাকবে। তার মানে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, দৈর্ঘ্য একই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, রোধ তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে ক্ষেত্রফল যত বেশি হবে তার রোধের পরিমাণ তত কম হবে। তাহলে আমরা যদি এই অনুসারে চিত্র অঙ্কন করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, এই অনুসারে যদি আমরা চিত্র অঙ্কন করার চেষ্টা করি
দুটার দৈর্ঘ্য সমান, দুটার দৈর্ঘ্য সমান নেব, দুটার দৈর্ঘ্য সমান, দুটার দৈর্ঘ্য সমান নেওয়া হবে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম বেশি থাকবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, দেখো এখান থেকে শুরু করে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এখানে এই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা মাপব, আর উপরের দিকে যখন আমরা হিসাব করব তাহলে এখান থেকে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখান থেকে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই দুটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখন দেখো এটা হলো এবি তার, এবি তার, আর এটা হলো এমএন তার। তাহলে এই দুটার মধ্যে আমরা যদি দেখব তাহলে কি, যে এবি তার আর এমএন তারের দুটার দৈর্ঘ্য সমান, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি দেখি, তাহলে এবির প্রস্থচ্ছেদের তুলনায়, তার মানে এক্ষেত্রে এই প্রস্থচ্ছেদের তুলনায় তাহলে এই প্রস্থচ্ছেদের পরিমাণ হলো কম, আর এখানে যে প্রস্থচ্ছেদ সেই অংশের পরিমাণ বেশি, তাহলে প্রস্থচ্ছেদ কম। তাহলে এখানে কি হবে, এখানে হলো যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে কি হবে, এখানে রোধের মান বেশি, তাহলে এখানে রোধ হবে বেশি। আর এখানে যেহেতু ক্ষেত্রফলের পরিমাণ বেশি, তাহলে এখান থেকে রোধের পরিমাণ হবে কম। তাহলে দেখো একই দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিমাণ যেখানে বেশি, ক্ষেত্রফল যেহেতু বেশি তাহলে এখানে রোধের পরিমাণ কম, তাহলে এইখান থেকে যে ক্ষেত্রফল কম, তাহলে ক্ষেত্রফল কম, রোধের পরিমাণ বেশি হবে। আর এখানে ক্ষেত্রফলের পরিমাণ যেহেতু বেশি, তাহলে রোধের পরিমাণ কম হবে। তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার, তাড়াতাড়ি বলো। দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বুঝছি কিনা। আচ্ছা, অন্তর বুঝে আরেকবার বোঝান, আরেকবার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো ভালো করে। তাহলে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আগের কন্ডিশন অনুসারে যদি আমরা দেখি, সেটা হলো যে উপাদান স্থির, মানে একই উপাদান, তামা হলে তামা, তারপরে লোহা হলে লোহা, যাই হোক না কেন সেটা ঠিক থাকবে, তাপমাত্রা একই থাকবে, তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটানো যাবে না, তাপমাত্রাও স্থির থাকতে হবে, একই দৈর্ঘ্য থাকতে হবে, একই দৈর্ঘ্য, একই দৈর্ঘ্য। তার মানে কি হলো দেখো, একই দৈর্ঘ্য বলতে আমরা কি বোঝাচ্ছি, একই দৈর্ঘ্য বোঝাচ্ছি যেটা হলো যে এবি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, মনে করো এটা হলো 10 সেন্টিমিটার, আর এমএন তার এটাও 10 সেন্টিমিটার, তাহলে দুইটার দৈর্ঘ্যই হচ্ছে 10 সেন্টিমিটার করে। তাহলে দুইটার দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার করে হয়ে থাকে, তাহলে এই দুটা 10 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য সেম, এই যে দেখো দৈর্ঘ্যের পরিমাণ একই বলা হয়েছে। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম কোনটা, তাহলে এবি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে এই যে এই অংশটাকে বোঝানো হচ্ছে আর কি, এই অংশটুকু, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই অংশের পরিমাণ হলো কম, তাহলে এবি তারের রোধের পরিমাণ বেশি হবে, তাহলে এবি তারের রোধ বেশি, এই জন্য লিখছি। এবার এই তারের জন্য যদি বসি, তাহলে এইখান থেকে যদি বলি, তাহলে এর তুলনায় এখানে ক্ষেত্রফলের পরিমাণ, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিমাণ বেশি, তো এখানে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হয়, তাহলে এখানে রোধের পরিমাণ কি হবে, এখানে রোধের পরিমাণ অবশ্যই কম হবে। এই বিষয়টা আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটা রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক কথার অর্থটা কি, একটা বাড়লে আর একটা অংশ কমে, আর দৈর্ঘ্যের সাথে সম্পর্কযুক্ত কি, দৈর্ঘ্য বাড়লে রোধের মান বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধের পরিমাণও কম হবে।
দেখো এখন টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। অন্তর বুঝছো কিনা আবার বলো। এবার বলো বুঝতে পারছি কিনা। ক্ষেত্রফল আর দৈর্ঘ্য একই উপাদান, কিন্তু তাপমাত্রা ভিন্ন। তাপমাত্রা সাপেক্ষে রোধের ভিন্ন ব্যাখ্যা আছে, তাপমাত্রা সাপেক্ষে ভিন্ন ব্যাখ্যা আছে। তাপমাত্রা ব্যাখ্যা আমি পরে দিব, অসুবিধা নেই। এখন সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ঠিক আছে। আমরা এখন সময় নষ্ট না করি, দ্রুত গতিতে আমরা পরবর্তী অংশে চলে যাই। এবার যদি বলা হয় আপেক্ষিক রোধ আর পরিবাহকত্ব, এই বিষয়টা কি? তাহলে আমরা তো এখানে আলাদা আলাদা ব্যাখ্যা করলাম। তাহলে আলাদা আলাদা ব্যাখ্যা না করে এবার যদি আমরা একসাথে করি, তাহলে একসাথে যদি লিখি, তাহলে এখানে দৈর্ঘ্যের সূত্র আমরা কি পাইছিলাম? দৈর্ঘ্যের সূত্র যখন আমরা পেয়েছিলাম, তো দৈর্ঘ্যের সূত্রটা কি? তো দৈর্ঘ্যের সূত্র যখন লিখছি তখন হলো আর সমানুপাতিক এল, এটা হলো 1 নম্বর সূত্র, যেটা হলো দৈর্ঘ্যের সূত্র আমরা বলবো। তাহলে আর সমানুপাতিক এল, তাহলে কোনো পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, কোনো পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। দ্বিতীয় অংশটা যেটা বলা হবে আর সমানুপাতিক 1/a, 2 নম্বর সমীকরণ, এটা হলো ক্ষেত্রফলের সূত্র। কি এটা? ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্যের যে সূত্র সেটা হলো আর সমানুপাতিক এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে সূত্রটা বলা হয়েছে সেটা হলো আর সমানুপাতিক 1/a। তাহলে একটা হলো দৈর্ঘ্যের সূত্র আর একটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। আমরা যদি এই দুটা অংশকে একসাথে কম্পেয়ার করতে চাই, রোধ এবং দৈর্ঘ্যের সূত্রকে যদি আমরা একসাথে কম্পেয়ার করতে চাই, তাহলে এখানে দুটা তো একসাথে ঘটতে পারে। তো দুটা যদি একসাথে ঘটে তাহলে কি হবে? দুটারই বাম দিকে যেহেতু আর আছে, তাহলে দুটারই বাম দিকে আর থাকার কারণে আমরা এখান থেকে আর নিলাম। যেহেতু দুটাই চিহ্ন একই রকম, তার মানে আসলে এটা সমানুপাতিকই চিহ্ন। এখন এই যে একটা টান দিলাম, মনে করো এখানে একটা টান আছে, এই টানের উপরের রাশি কি? তাহলে এই টানের উপরের রাশি হলো এল, যার কারণে এল লিখলাম উপরে। আর এই বড় টানের নিচে আছে হলো এ, এই জন্য এ লিখলাম হলো নিচে। তাহলে আর সমানুপাতিক এল ভাগ এ, আর সমানুপাতিক এল ভাগে, তার মানে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক আর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কি বলছি? রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক আর রোধের মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই জন্য বলছি আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a। এখন এই দুটা সমীকরণ থেকে আমরা যখন সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিই, সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলে কি হয়? সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা সমান চিহ্ন বসে আর একটা ধ্রুবক বসে। তাহলে এখানে আর সমান, এখানে বলা হবে রো এল ডিভাইডেড বাই এ। এই যে রো, এই রোটাকেই বলা হবে আপেক্ষিক রোধ। তাহলে এই রোটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এবং এই সমানুপাতিক ধ্রুবকটাকেই বলা হবে আপেক্ষিক রোধ। তাহলে আমাদের এখানে সূত্রটা যেটা আসলো সেটা হলো আর সমান রো এল ডিভাইডেড বাই এ। তাহলে এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। রো কি? রো হলো আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বলা হবে এটাকে। রো হলো আপেক্ষিক রোধ এবং এই রোটা হলো এখানে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক মানেই হলো আপেক্ষিক রোধ। এটাকে বলা হবে রো, আপেক্ষিক রোধ। এটাকে কি বলা হবে? এই অংশটাকে বলা হবে রো বলা হবে। রো ইকুয়াল টু আপেক্ষিক রোধ। এখন দেখো, তাহলে আমাদের রোধের জন্য সামগ্রিক যে সূত্রটা আসলো, সেই সামগ্রিক সূত্রটা হচ্ছে আর সমান রো এল ভাগে। কি বলছি? সামগ্রিক সূত্র হলো আর সমান রো এল ভাগে। তাহলে আর হচ্ছে কোনো পরিবাহীর রোধ, রো হলো আপেক্ষিক রোধ, এল হলো দৈর্ঘ্য, আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই জন্য সামগ্রিকভাবে আমরা হিসাব করব আর সমান রো এল ভাগ এ। ঠিক আছে? এখন আসো, আমাদের এখানে আরেকটি কথা বলা হয়েছে, সেটা হলো পরিবাহকত্ব। পরিবাহকত্বটা কি? পরিবাহকত্বটা কি? পরিবাহকত্বটা হলো আপেক্ষিক রোধের ঠিক বিপরীত রাশি। আপেক্ষিক রোধের ঠিক বিপরীত রাশি হলো পরিবাহকত্ব। আর এই পরিবাহকত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা যখন এখানে বলবো পরিবাহকত্ব, পরিবাহকত্ব, পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হবে আর সিগমা ইকুয়াল টু বলা হবে 1/ρ। এটা আরেকটা সূত্র।
তাহলে আমাদের এখান থেকে দুইটা কথা বলা ছিল, আপেক্ষিক রোধ সেই বিষয়টা কি, আর এখান থেকে আমাদের পরিবাহকত্ব বিষয়টা কি। তাহলে আপেক্ষিক রোধ হলো রো, আর পরিবাহকত্ব যেটা সেটা হলো সিগমা। তাহলে আপেক্ষিক রোধ আর ইকুয়াল টু হলো রো এল ভাগে, আর পরিবাহকত্ব সিগমা ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ রো। দেখো এই দুটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। সিগমা ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ রো, আপেক্ষিক রোধের ঠিক বিপরীত হলো পরিবাহকত্ব। টোটাল বিষয়টা বুঝছি কিনা, সিগমা ইকুয়াল টু 1 ভাগ রো, টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা। আপেক্ষিক রোধ এবং পরিবাহকত্ব এবং রোধের সূত্র, আমরা এই সূত্রের সাপেক্ষে অঙ্ক করব, কিন্তু এই সূত্রটা খেয়াল রাখতে হবে, আর সমান রো এল ভাগ এ, আর সমান রো এল ভাগ এ, বুঝতে পারছি কিনা। আর সমান হলো রো এল ভাগে, সবাই বুঝতে পারছি কিনা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। রোধের সূত্র আর সমান হলো রো এল ভাগে, পরিবাহকত্ব সিগমা ইকুয়াল টু হলো 1 ভাগ রো, টোটাল বিষয় বুঝতে পারছি কিনা। পরিবাহকত্ব অর্থ হলো আপেক্ষিক রোধের বিপরীত, আপেক্ষিক রোধের বিপরীত, আপেক্ষিক রোধের বিপরীত হচ্ছে পরিবাহকত্ব, আপেক্ষিক রোধের বিপরীত হলো পরিবাহকত্ব। টোটাল বিষয় আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এইবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশটা কি সেটা যদি দেখি, যে এই যে আপেক্ষিক রোধের বলা হলো, এই আপেক্ষিক রোধের এককটা কি, আর এই আপেক্ষিক রোধের সংজ্ঞা আমরা কিভাবে বের করতে পারবো। তাহলে আমরা আগে অংশে যেটা দেখছি, আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ, ভালো করে খেয়াল করবা, আর সমান হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। তাহলে আর এ, আর সমান রো এল ভাগে, এই দুটার যদি আমরা ক্রস গুণন করি, এটার নিচে কিছু নয় মানে 1 আছে, তো কিছু নয় মানে 1 আছে, তাহলে আমরা 1 দিয়ে যদি এখানে গুণ করি, তাহলে এখানে রো এল ইকুয়াল টু অবশ্যই এটা হবে আর এ, ক্রস গুণন করলে রো এল ইকুয়াল টু হবে আর এ। আমরা যদি এখন এখান থেকে রো সমান সমান লিখি, তাহলে আর এ ডিভাইডেড বাই এল, এই যে দেখো রো সমান সমান আর এ ডিভাইডেড বাই এল। আমরা নির্ণয় করতে চাচ্ছিলাম একক, তাহলে আমরা যদি এখানে রো এর একক নির্ণয় করতে চাই, তাহলে এবার কি লিখবো দেখো, আর হলো রোধ, রোধের একক ওহম, সেটা আমরা জানি, রোধের একক ওহম, ইন্টু এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, আর নিচে একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে এবার খেয়াল করি, দেখো এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে একটা মিটার আর এখান থেকে একটা মিটার কেটে যাবে, তাহলে উপরে 2টা মিটার, নিচে যদি একটা মিটার কেটে যায়, তাহলে আমাদের এখানে থাকে কি, তাহলে এখান থেকে রো ইকুয়াল টু এখানে ওহম আর তার সাথে থাকবে মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার, আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার, বুঝতে পারছি কিনা। আপেক্ষিক রোধের একক তাহলে হবে ওহম মিটার, ওহম মিটার, আপেক্ষিক রোধের একক ওহম মিটার, সবাই বুঝতে পারছি আশা করি। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। এখন এই যে আগের অংশটাতে বললাম যে আপেক্ষিক রোধ আর পরিবাহকত্ব বিপরীত, তাহলে এখন সিগমা সমান সমান কি হবে, সিগমা সমান 1 ভাগ রো, এন্ড সিগমা ইকুয়াল টু যদি 1 ভাগ রো হয়, তাহলে সিগমা সমান সমান কি হবে দেখো, 1 ভাগ আপেক্ষিক রোধের একক, তাহলে লিখবো কি ওহম মিটার, তাহলে সিগমা ইকুয়াল টু হবে ওহম মিটার ইনভার্স 1। তাহলে আপেক্ষিক রোধের উল্টা, তাহলে আপেক্ষিক রোধের উল্টা হলো কি, আপেক্ষিক রোধের উল্টা হলো পরিবাহকত্ব। তাহলে আপেক্ষিক রোধের একক যদি ওহম মিটার হয়ে থাকে, তাহলে পরিবাহকত্বের একক কি হবে, পরিবাহকত্বের যে এককটা হবে সেই এককটা হবে কি, এককটা হবে হচ্ছে ওহম মিটার। আর ওহম মিটারকে অনেক সময় সিমেন্স বলা হয়, সিমেন্স, ওহম মিটার, ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার, অনেক সময় এটাকে সিমেন্স বলা হয়ে থাকে। তাহলে এই অংশটা আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারলাম। এখন যদি বলা হয় আপেক্ষিক রোধের স্যার, তাহলে এখান থেকে সংজ্ঞা বা কাকে বলে সেই অংশটা যদি আমরা এখানে ব্যাখ্যা করতে চাই, আপেক্ষিক রোধের সংজ্ঞা কি হবে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যেটা দেখলাম, রো সমান সমান আর এ ডিভাইডেড বাই এল, ভালো করে খেয়াল করবা। আপেক্ষিক রোধের আমরা সংজ্ঞা দিচ্ছি, আপেক্ষিক রোধের সংজ্ঞা হলো, আপেক্ষিক রোধের সংজ্ঞা হচ্ছে
যে রো ইকুয়াল টু যখন আমরা হিসাব করব রো ইকুয়াল টু আর ইন্টু 1 বর্গ একক, তার মানে ক্ষেত্রফলের পরিমাণ হবে 1 বর্গ একক, দৈর্ঘ্যের পরিমাণ হলো 1 মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় তাহলে আমরা এখান থেকে বলবো রো ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে আমরা সংজ্ঞাটা এটাই বলবো, সংজ্ঞা হচ্ছে এটাই যে কোনো একটি পরিবাহীর দৈর্ঘ্য একক বা একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি রোধকেই বলা হবে তার আপেক্ষিক রোধ। কোনো একটি পরিবাহীর একক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের পরিমাণ হলো 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 1 বর্গ একক। তাহলে দৈর্ঘ্যের পরিমাণ 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 বর্গ একক হয় তাহলে ওই তারটার যে রোধটা হবে সেই রোধটাকেই বলা হবে ওই উপাদানের আপেক্ষিক রোধ। ওই উপাদানের আপেক্ষিক রোধ, এই আপেক্ষিক রোধকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব, রো দ্বারা প্রকাশ করব, আর রো ইকুয়াল টু হবে আর। তার মানে আমার এখানে যে কন্ডিশনটা ব্যবহার করা হয়েছে সেই কন্ডিশনটা কি? কন্ডিশন হলো এল এর মান ব্যবহার করা হয়েছে 1 একক আর এর পরিবর্তে বলা হয়েছে 1 বর্গ একক। কি বলছি বলো? এল এর পরিবর্তে বলা হয়েছে 1 একক আর এর পরিবর্তে বলা হয়েছে 1 বর্গ একক। দৈর্ঘ্য 1 একক এবং ক্ষেত্রফল যখন 1 বর্গ একক হবে তখন এর যে আপেক্ষিক রোধ বা রোধ, এই রোধটাকেই বলা হবে আপেক্ষিক রোধ। দেখো টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো। টোটাল বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছে কিনা? দেখো টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা সবাই তাড়াতাড়ি বলো। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? এই অংশটা ক্লিয়ার থাকলে আমরা এখন অঙ্কে চলে যাব। সংজ্ঞাটা হলো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পরিবাহীর রোধকেই বলা হবে আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পরিবাহীর রোধকেই বলা হবে আপেক্ষিক রোধ। এতটুকু অংশ যদি ঠিক থাকে তাহলে আমরা এখন অঙ্কে চলে যাব। হ্যাঁ, এই অংশের সাপেক্ষে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা করব এবং দ্রুত গতিতে সবাই ম্যাথগুলোর অ্যান্সার করবা, এতটুকু আমি আশা করতেছি। সবাই ক্যালকুলেটর খাতা কলম রেডি যেন থাকে, সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করে ফেলবো। ভালো করে খেয়াল করি। আচ্ছা তাহলে দেখো কোশ্চেনটা খেয়াল করি, আমরা কোশ্চেনটা খেয়াল করি। একটি তারের ব্যাস হচ্ছে 0.48 × 10⁻⁻4 মিটার, এই অংশটুকুর মান হলো ডি ব্যাস। আপেক্ষিক রোধ ওহম মিটার, এই অংশটা হলো রো। 4.67 10⁻³ মিটার, এটা হলো এল। তাহলে আমাদের বলা হচ্ছে এর রোধ কত, আর এর মান কত সেটা বের করতে হবে। দেখো আমাদের কথাগুলি ঠিক আছে কিনা। একটি তারের ব্যাস 0.48 10⁻⁻4 মিটার, আপেক্ষিক রোধ হচ্ছে এটা রো, আর দৈর্ঘ্য হচ্ছে 4.67 10⁻³ মিটার হলে তারটির রোধ কত। আমরা যদি এখান থেকে অ্যান্সারটা করতে চাই তাহলে আমাদের সূত্র কি হবে? দেখো সূত্র হলো আর সমান রো এল ডিভাইডেড বাই এ, আর সমান রো এল ডিভাইডেড বাই এ। তো আর সমান রো এল, এ মানে হলো পাই আর স্কোয়ার, কারণ একটা বৃত্তের ক্ষেত্রফল যখন আমরা হিসাব করব সেই বৃত্তের ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এ, আর এ ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার। এ ইকুয়াল টু যেটা হবে পাই আর স্কোয়ার, এ ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি এখন মান বের করতে চাই তাহলে দেখো রো এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে,
আর এর মান একটু বের করার দরকার, কারণ আর এর মান সরাসরি ওখানে দেওয়া নাই। তাহলে আর বের করতে গেলে আর এর মান আমাদের যেটা হবে সেটা হলো ডি ডিভাইডেড বাই টু, ডি ডিভাইড বাই টু। তাহলে এখান থেকে আর সমান সমান কি হবে, ডি এর মান হলো 0.48 ইন্টু 10⁻⁻⁴ এত মিটার ডিভাইডেড বাই টু। তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে 10⁻⁻⁴ ঠিক রাখবো, 10⁻⁻⁴ ঠিক রাখে 0.48 ভাগ 2 যদি লিখি 0.24, তাই না? 0.24 ইন্টু 10⁻⁻⁴ এত মিটার, আর এর পরিবর্তে 0.24 ইন্টু 10⁻⁻⁴ মিটার। তাহলে আমরা যদি এখান থেকে এই মানগুলি বের করার চেষ্টা করি তাহলে আর সমান সমান কি হবে, আর সমান যদি এখন মানগুলি বলি তাহলে কি হবে, রো এর মান বসাবো। রো এর মান কত, রো এর মান হলো 42 ইন্টু 10⁻⁸ ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 4.67 ইন্টু 10⁻³ পায়ের মান হলো 3.1416 ইন্টু আর এর মান যেটা সেটা হলো 0.24 ইন্টু 10⁻⁻⁴, তারপর স্কোয়ার, একক হবে ওহম। তাহলে আমাদের এখান থেকে আর এর মান কত হয় তাড়াতাড়ি একটু বলো দেখি কে করতে পারে। ক্যালকুলেশনটা দ্রুত গতিতে একটু করে ফেলো, দ্রুত গতিতে করো, কত হয় ক্যালকুলেশনটা একটু দ্রুত গতিতে করো। কত হয় তাড়াতাড়ি বলো। কত হয়েছে, 1.0839, 1.0839, 1.0839 এত ওহম। দেখি কার কার হয়েছে এটা, 1.0839, 1.0839, 1.0839 দেখি কার কার হয়েছে। মাসুদ হয় নাই, এটা অ্যান্সার হবে 1.0839, এটা অ্যান্সার হবে। ওয়ান 1.0839 এরকম মান আসবে, এরকম মান যাদের আসে তাদের ঠিক আছে, যাদের এটা ক্যালকুলেশন হয় নাই, যাদের মান ঠিক হয় নাই তারা একটু নতুন করে ক্যালকুলেশন করো। যদি ক্যালকুলেশন প্রবলেম হয় নিচের মানটা আগে আলাদা করে গুণ করে নিবা, আলাদা গুণ করে নিয়ে উপরের মান দিয়ে নিচের মানটাকে ভাগ করবা, তাহলেই হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু নতুন করে করতে হবে যাতে বোঝা যায়। ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে 1.08, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা পরের কোশ্চেনের জন্য রেডি হয়ে যাই। বলা হয়েছে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 0.50 মিটার। কি কি মান দেওয়া আছে খেয়াল করি আমরা। একটি তারের দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে 0.15 মিলিমিটার ব্যাস, মানে ডি এর মান দেওয়া আছে। তারটির রোধ দেওয়া আছে আর, বলা হয়েছে আপেক্ষিক রোধ, তারটির উপাদানের আপেক্ষিক রোধ, রো এর মান কত সেটা বের করতে হবে। তাহলে দেখো এল এবং আর এর জন্য কোনো সমস্যা নাই, এল এবং আর এর জন্য কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে ব্যাসের এই জায়গাতে। তাহলে ব্যাস যদি এটা থাকে তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা জানি ডি ডিভাইডেড বাই টু। তাহলে আর ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টু, ডি এর পরিবর্তে লিখবো 0.15 মিলিমিটার ডিভাইডেড বাই টু। তাহলে আর ইকুয়াল টু কত হবে সেটা যদি দেখি, আর ইকুয়াল টু কত হবে, তার মানে 0.15 ডিভাইডেড বাই টু, তার মানে কত হবে 0.075 এত মিলিমিটার। এটা যদি মিলিমিটার হয় তাহলে এটাকে আমরা মিটারে নিব, তাহলে কত হবে, আর এর পরিমাণ 0.075 ইন্টু 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ মানে 10⁻³ দ্বারা গুণ। এই হলো অবস্থা। এখন আমাদের সূত্রে চলে যাব। তাহলে সূত্র যদি লিখি তাহলে সূত্রটা কি দেখো,
সূত্রটার ক্যালকুলেশন কি হবে দেখো, আর ইকুয়াল টু হলো রো এল ডিভাইডেড বাই এ। আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি রো এল ইকুয়াল টু হবে আর এ, তাহলে আমরা এখান থেকে রো সমান যেটা বলবো সেটা হলো আর এ ডিভাইডেড বাই এল। তাহলে আমরা যদি মান বসাই রো সমান সমান কি হবে, রো সমান সমান আর গুণন এর পরিবর্তে কি লিখবো, এ মানে হলো পাই আর স্কোয়ার, আর নিচে লিখবো হচ্ছে এল। এবার মান বসানোর চেষ্টা করি, দেখো মান কি কি বসাবো। তাহলে রো সমান যেটা হবে সেটা হলো আর, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হলো 0.5 রো। রো এর মান প্রথমে আর রোধের মান কত, রোধের মান হলো 20 ইন্টু পায়ের মান হলো 3.1416 ইন্টু আর এর পরিবর্তে কত বসাবো, আর এর পরিবর্তে বসাবো 0.075 ইন্টু 10⁻³ তারপর স্কোয়ার ডিভাইডেড বাই এল, এল এর মান হলো 0.5, একক হবে ওহম মিটার। দেখি কার কার হয়েছে, কত হয়েছে। দেখি কার কার হয়েছে। সেভেন 7.08 10⁻⁻7, 7.068 7.068 10⁻⁷, 7.068 ইন্টু 10⁻⁷ ওহম মিটার। হ্যাঁ 7.06 ইন্টু 10⁻⁷ ওহম মিটার। আচ্ছা এরকম অ্যান্সার আসবে, এরকম অ্যান্সার আসবে। যাদের ক্যালকুলেশন হচ্ছে না তারা একটু বারবার করে ক্যালকুলেশন করো। আমরা এখানে যেভাবে লিখছি আর এর মান 20, পায়ের মান 3.1416, আর এর মান এখানে যেটা থাকবে তারপর স্কোয়ার, তাকে দৈর্ঘ্য দ্বারা ভাগ, যেভাবে আমি ক্যালকুলেশন লিখছি ঠিক সেইভাবেই লিখতে হবে। দেখো টোটাল বিষয়টা বুঝছি কিনা। সবাই বুঝছি? টোটাল বিষয় বুঝছি কিনা। আচ্ছা এল এর মান হলো 0.50, 0.50, এখানে 0 দিলেও যা হবে না দিলেও তাই হবে, দুটার অর্থ একই। টোটাল বিষয়টা বুঝছি কিনা। আচ্ছা টোটাল বিষয় বুঝছি। এবার দেখো 2 মিলিমিটার ব্যাস, এই অঙ্কটা পারবো কিনা, তোমরা পারবা কিনা দেখো, যদি পারো তাহলে HW দিব। দেখো তাহলে আমাদের এখানে এই অংশটুকুর মান হলো ডি, আপেক্ষিক রোধ, আর এটা হলো আর। বলা হয়েছে কতটুকু দৈর্ঘ্য দিয়ে এল এর মান কত সেটা বের করতে হবে, পারবো কিনা। পারবো কিনা তাড়াতাড়ি বলো, পারবো? ঠিক আছে তো, আচ্ছা ঠিক আছে, আমি দুটো করে দিছি, এই নিয়মে তোমরা একটা করবা। তারপরেটা হচ্ছে 1 কিলো ওহম রোধ, 1 কিলো ওহম রোধ মানে আর এর মান, দৈর্ঘ্য এল, আপেক্ষিক রোধ এটা রো, তাহলে তারের ব্যাস কতটুকু হবে। তাহলে প্রথমে আগে আমরা ক্ষেত্রফলের মান কত সেটা বের করব, এ কত সেটাকে বের করে নিব, এ বের করে নিয়ে তারপরে সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে তারপর ব্যাস। দেখো পারবো কিনা। এখানে রোধের মান দেওয়া আছে কিলো ওহম হবে, কিলো ওহম, কিলো ওহম।
এটা হচ্ছে আর ইকুয়াল টু 1 কিলো ওহম। 1 কিলো ওহম, তার মানে আর এর পরিবর্তে আমরা 1 কিলো ওহম মানে কি 1000 ওহম লিখে নেব। এল এর মান বলা হয়েছে হচ্ছে 1.78 কিলোমিটার। 1.78 কিলোমিটার আছে, তার মানে 10⁻³ এত মিটার। আপেক্ষিক রোধ তো ঠিকই আছে, এটার সমস্যা নাই। তাহলে আমরা সূত্র থেকে প্রথমে আগে কার মান বের করব, এর মান বের করব। তাহলে এ থেকে পাই আর স্কোয়ার ইকুয়াল টু হবে এ, এখান থেকে আমরা আর বের করব, তারপরে ডি ইকুয়াল টু হবে 2r। এই পর্যন্ত আমাদের আসতে হবে। দেখো আমি হিন্টস দিয়ে দিলাম, দেখো বুঝতে পারছে কিনা। হিন্টস দিয়ে দিয়েছি, ঠিক এই অনুসারে করতে হবে, এই অনুসারে করতে হবে। কি কি বলছি, রোধ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, রো দেওয়া আছে। তাহলে প্রথম আগে এ বের করব। তাহলে এ কথার অর্থটা হলো পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ, এন দিয়ে ক্যালকুলেশনে করে আর বের করব। তাহলে আর বের করার পরে তারপর ডি ইকুয়াল টু 2r। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, পারবো কিনা তাড়াতাড়ি বলো। পারবা? আচ্ছা ঠিক আছে, ইজি ইজি। এবার দেখো 5 নম্বর কথা বলা হয়েছে 4 ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করলে এর পরবর্তী রোধ কত হবে। এই অংশটা আমি একটু করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো, বারবারই এই অংশের মতো অংশ আসবে। একটি রোধ R1 একটি তারকে টেনে দ্বিগুণ করা হয়েছে। এই যে টেনে দ্বিগুণ করা হয়েছে এই অংশটা খেয়াল করবা, টেনে দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমরা যদি বলি প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে দুইটা অংশ আমরা এখান থেকে হিসাব করব। প্রথম ক্ষেত্রে কি লিখবো, R1 এর মান হচ্ছে কত, R1 এর মান হলো 4 ওহম। ভালো করে খেয়াল করবা, R1 এর মান হলো 4 ওহম, R1 এর মান হলো 4 ওহম। L1 ইকুয়াল টু হলো L, A1 ইকুয়াল টু হলো A। তার মানে আদি দৈর্ঘ্য L1 এর মান L, ক্ষেত্রফলের পরিমাণ A1 ইকুয়াল টু A। এখন যখন দ্বিতীয় ক্ষেত্রে আসবে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে আসি, দ্বিতীয় ক্ষেত্রে ভালো করে খেয়াল করবা, দ্বিতীয় ক্ষেত্রে কন্ডিশনটা কি সেটা যদি বলি, কন্ডিশনটা হচ্ছে L2-র পরিমাণ হলো 2L, মানে আগে যা দৈর্ঘ্য ছিল তার দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে। আগের যা দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে। তো দ্বিগুণ করার সাথে সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে অর্ধেক। এই অংশটুকু আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, এই অংশটুকু, এই কন্ডিশনটা খেয়াল রাখতে হবে। এখানে বলে নাই কিন্তু ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে, এই কথা কিন্তু বলা হয় নাই। কিন্তু একটা তারকে যদি আমরা টেনে লম্বা করি, একটা তারকে টেনে লম্বা করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অবশ্যই কমে যাবে। কিভাবে কমে যাবে, দৈর্ঘ্য যে অনুসারে বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক সেই অনুসারে কমবে। কি বলছি, দৈর্ঘ্য যে অনুসারে কমবে বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক সেই অনুসারে কমবে। তাহলে L1 এর মান যদি L হয়, L2-র মান অবশ্যই হবে 12। L1 এর মান L, তাহলে L2-র পরিমাণ 12 এবং A2-র মান হবে A/2। এই অংশটুকু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখন দেখো প্রথম ক্ষেত্রের সূত্র কি, প্রথম ক্ষেত্রের সূত্র হলো, প্রথম ক্ষেত্রে যে সূত্র সেটা হচ্ছে R1 সমান হলো রো L1 ডিভাইডেড বাই A1, এটা হলো প্রথম ক্ষেত্রের সূত্র। আর দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্র সেই সূত্রটা হলো R2 সমান সমান রো L2 ডিভাইডেড বাই A2, এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের জন্য সূত্র। তাহলে প্রথম ক্ষেত্রের সূত্র হলো R1 সমান রো L1 ভাগ A1, আর দ্বিতীয় ক্ষেত্রের সূত্র হলো R2 সমান রো L2 ডিভাইডেড বাই A2। তাহলে R1 সমান রো L1 ভাগ A1, R2 সমান রো L2 ডিভাইডেড বাই A2। এখন আমরা কি করব, এখন আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ, 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তো 2 নম্বর সমীকরণকে যখন 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব, তাহলে এখানে কি হবে, R2-কে R1 দ্বারা ভাগ করব। ভালো করে খেয়াল করবা কিন্তু, R2-কে R1 দ্বারা ভাগ, তাহলে R2-র মানটা আমরা আগে লিখব। তাহলে R2-র মানে হলো রো L2 ভাগ A2 ভাগ কত হবে R1, R1 এর মান হলো রো
L1 ভাগ A1। ভালো করে খেয়াল করবা, কিন্তু আমরা 2 ভাগ 1 করতেছি। 2 ভাগ 1 মানে কি 2 এর অংশটা আগে লিখতেছি, ভাগ প্রথম অংশটা। এবার যদি আমরা লিখি R2 ভাগ R1 সমান কি হবে? R2 ভাগ R1 সমান তাহলে রো L2 ভাগ A2 ইন্টু A1 চলে যাবে উপরে, রো L1 চলে আসবে নিচে। আমরা ভাগটাকে গুণ করে উল্টায় দিলাম। তাহলে এবার দেখো R2 ভাগ R1 সমান কন্ডিশনগুলা কি কি বসাবো? কন্ডিশন যেগুলো বসাবো সেটা কি কি? উভয় দিক থেকে রো রো কেটে যাবে। L2-র পরিবর্তে বসাবো 2L, A1 এর পরিবর্তে বসাবো A, A2-র পরিবর্তে বসাবো A ভাগ 2 ইন্টু L1 এর মান হলো L। এখান থেকে আমাদের কি কি অংশ কেটে যাবে দেখো, এখান থেকে L কাটবে, এখানে A কাটে, তাহলে এই 2টা উপরে যায় গুণ হয়ে যাবে। তাহলে R2 সমান সমান এই 2 উপরে গেলে হবে 4, এই 2 উপরে গেলে হবে 4, তার সাথে R1। তার মানে আমরা এখানে দেখলাম R2 ইকুয়াল টু হবে 4R1। তার মানে পরবর্তী রোধ আগের রোধের হলো 4 গুণ হয়ে গেল। এখন R1 এর মান ছিল 4 ওহম, তাহলে R2 ইকুয়াল টু 4 ইন্টু 4 ওহম। তার মানে R2 ইকুয়াল টু হলো 16 ওহম রোধ। ভালো করে আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে, বারবারই এরকম ক্যালকুলেশন আমরা পাবো, বারবারই এরকম আমরা ক্যালকুলেশন পাবো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? R2 এর পরিমাণ R1 এর 4 গুণ, তার মানে R1 এর মান যেহেতু 4 ওহম, অতএব R2 ইকুয়াল টু হলো 16 ওহম। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? এবং আমরা শর্টকাট যখন হিসাব করব, শর্টকাট হিসাব করব R2 ইকুয়াল টু N স্কোয়ার ইন্টু R1। এটা হলো আমাদের শর্টকাট সূত্র, এটা হলো শর্টকাট সূত্র অবজেক্টিভের জন্য। R2 ইকুয়াল টু N স্কোয়ার ইন্টু R1 শর্টকাট, এটা হলো শর্টকাট সূত্র, শর্টকাট সূত্র। N স্কোয়ার, N মানে কত গুণ বাড়ানো হবে। এখন দেখো 2 গুণ বাড়াইছে, 2 এর বর্গ 4, যদি 3 গুণ বাড়াইতাম তাহলে কি হতো বলো তো? এখানে 3 হতো, তাহলে 1/3 হতো। এই 3 উপরে গেলে কি হতো? 3 ইন্টু 3 মানে 3 এর উপর স্কোয়ার, এই জন্য আমি এখান থেকে লিখছি N স্কোয়ার। তাহলে শর্টকাট সূত্র হলো R2 ইকুয়াল টু N স্কোয়ার ইন্টু R1। ম্যাথ করার সময় সহজে আমরা যাতে ক্যালকুলেশনটা দেখতে পারি যে পরবর্তী রোধ আগের রোধের কত গুণ হবে, তাহলে পরবর্তী রোধ আগের রোধের N স্কোয়ার হবে। N বলতে কত গুণ বৃদ্ধি করা হয়েছে সেটা, যত গুণ বৃদ্ধি করা হয়েছে সেটা। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? একদম শর্টকাট, আমরা দেখে একবারেই অ্যান্সার করে ফেলতে পারবো। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? শর্টকাটে আমরা ক্যালকুলেশন করতে পারবো, আবার ডিটেলস যদি করি তাহলেও হবে আর কি, আমরা যেটা করতে চাই। যারা আরেকবার বলতেছো তারা আরেকবার, আমি একই কথা বারবার বললে ওই একই কথাই শুনবা, প্রয়োজন বোধে ওই অংশটুকু আরেকবার দেখে নিও, তাহলেই ভালো হবে। হিসাবটা ক্লিয়ার হয় না? হিসাবটা আমি বলতেছি, সেটা হলো কতগুলা কন্ডিশন এখানে কাজে লাগানো হয়েছে। দেখো এটা হলো প্রথম ক্ষেত্রে, এই অংশটা হলো প্রথম ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রের হিসাব। তারপরের অংশ যেটা আঁকছি সেটা হলো দ্বিতীয় ক্ষেত্রের, তারপরে যেটা নিয়ে আসছি সেটা হলো দ্বিতীয় ক্ষেত্রে, এই অংশটা হলো দ্বিতীয় ক্ষেত্রে। তারপর আমরা সূত্র লিখছি, দুটা সূত্র লিখছি। কি কি সূত্র লিখছি? দুটা যে সূত্র লিখছি সেই সূত্র দুটা হলো এই দুটা সূত্র, এই দুটা সূত্র লিখে তারপরে একটা সূত্রকে আমরা আরেকটা সূত্র দ্বারা ভাগ করছি। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি, ভাগ করে সেই ক্যালকুলেশনটা তোমরা একটু দেখবা তাহলেই হবে। ক্যালকুলেশনটা একটু মনোযোগ সহকারে দেখবা তাহলেই হবে, কোনো কিছুই কঠিন এখানে করা হয় নাই।
আচ্ছা, এবার আমরা পরবর্তী একটা কোশ্চেন, দ্বিতীয় ক্ষেত্রটা যেটা নিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রটা ভালো করে খেয়াল করো। যেটা বলা হয়েছে যে দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হয়েছে, তার মানে পরবর্তী দৈর্ঘ্য আগের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আগের দৈর্ঘ্য কত ছিল? আগের দৈর্ঘ্য ছিল এল, পরবর্তী দৈর্ঘ্য আগের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে L1 = L হলে পরবর্তী দৈর্ঘ্য হলো দ্বিগুণ, এই জন্য বলা হয়েছে 2 গুণ। এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেমন রাবার টানবা, রাবার যদি টানি তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়ে যায়? কমে যায়। তাহলে দৈর্ঘ্য যত গুণ বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক সেই অনুসারে কমে যাবে। দৈর্ঘ্য যত গুণ বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক সেই অনুসারে কমবে, এই হলো বিষয় আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের দৈর্ঘ্যের 3 গুণ। ভালো করে খেয়াল করবা, একটি তামার তারের দৈর্ঘ্য অপর দৈর্ঘ্যের 3 গুণ। তার মানে আমরা যদি এখান থেকে কন্ডিশন লিখি যে L2 = যদি L হয়, L1 = হবে 3L। খেয়াল করি, একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের 3 গুণ, অপর তারের 3 গুণ, তার মানে অপর মানে দ্বিতীয়টা L2 = L। তাহলে এখান থেকে কি হবে? এটা হলো প্রথমটা, তাহলে প্রথমটা হচ্ছে আগেরটার 3 গুণ। এই হলো কন্ডিশন দেওয়া আছে। তার দুটি রোধ সমান, তার মানে R1 এবং R2 দুটা সমান। বলা হয়েছে তামার তার, তার মানে রো সমান। যেহেতু একই উপাদানের পাশাপাশি কথাগুলি যারা আমি খেয়াল করতেছে, যারা অত্যধিক কমেন্ট করতেছে, উল্টাপাল্টা কথা লিখতেছে, আমি বোঝানোর পর তারাই বলতেছে স্যার আরেকবার, তার মানে তুমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো শোনো নাই। আবার বলতেছি, যারা উল্টাপাল্টা কথাবার্তা লিখছো, এই যে এতগুলি কথাবার্তা লিখে নিয়ে ব্যস্ত আছো, তুমি এত কথাবার্তা যখন লিখবা তখন তুমি আমার কথা শুনবা কি করে? তুমি তো কথা লেখার দিকেই মনোযোগ দিয়ে রাখছো। অতএব আমার কথা মনোযোগ সহকারে শোনো, লেখা বন্ধ করো, দ্বিতীয়বার রিপিট করার প্রয়োজন হবে না। কারণ একটা 5 মিনিট বুঝাইতেছি, সেটা আবার রিপিট করার অর্থ হলো আবার 5 মিনিট ধরে বোঝা। স্যার না, এই যে দেখেন ওরা কথাবার্তা নিয়ে ব্যস্ত। আচ্ছা, আমার প্রিয় পিসিবিবাসী, আসলে একটা জিনিস বোঝানোর জন্য, যেমন এই যে তারের দৈর্ঘ্য অপর তারের দৈর্ঘ্যের 3 গুণ, এই জায়গাটা আসার আগে নিশ্চয়ই কিছু বেসিক আলাপ হয়েছে। সো ধরো, তোমাদেরকে আমি আবারও বলি যে মৃদুল স্যার ফিজিক্স পড়ায়, আমি এই জন্য ফিজিক্সে এই মুহূর্তে নাই। মৃদুল স্যার ফিজিক্স পড়াইলে আমার বিশ্বাস বা আমি আশা করি যে তোমাদের যদি একটু ধৈর্য শক্তি থাকে এবং তোমরা যদি পড়তে পারো, প্রবলেম হবে না। এরপরেও যদি প্রবলেম হয়, সো ইনশাল্লাহ আমরা রিকভার করব। কিন্তু তুমি যখন অফলাইনে পড়ো, তুমি যখন কোচিংয়ে পড়ো, তুমি যখন তোমার কোনো টিচারের কাছে পড়ো, তুমি তখন কি করো? একটা ক্লাসে যখন টিচার পড়ায়, তুমি পুরোটা আগে শোনো, শোনার পরে তুমি তোমার মাথায় একটু প্রসেস করবা যে জিনিসটা কি হইলো। অফলাইনে আমরা যেরকম ক্লাস নেই, আমরা তো এখানেও সেভাবেই ক্লাস নেই। তো তোমরা এখানে স্টুডেন্ট যতজনই হোক, তোমাদের ব্যাচে কয়জন স্টুডেন্ট? 1000ও হয় নাই। আমার এসএসসি 21-এর ব্যাচে 7500 স্টুডেন্ট ছিল। তো 7500 স্টুডেন্ট আমরা একটা গ্রুপে পড়াইছি। আমাদের এখন আরও অনেকগুলা গ্রুপ আছে এবং তোমরা জানো যে এগুলো আমরা গত 5-6 বছর ধরে করে আসতেছি। তো তোমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে তোমরা আগে একটা ক্লাস শেষ করে ওই ক্লাসটার উপরে স্টাডি করবা, তারপরে স্টাডির ফলাফল নিয়ে পরের ক্লাসটা করবা। এবং স্যার যথাসাধ্য চেষ্টা করে প্রত্যেকেই আমরা একটু ধৈর্যশীল হব এবং চেষ্টা করব ক্লাসের মধ্যে কোনো অবাঞ্ছিত কথা না বলতে। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, হ্যাঁ, এবং কিছু কমেন্ট আমি দেখছি। কিছু আইডির ব্যাপারে হয়তো এখন সিদ্ধান্ত নিতে হবে যে কিছু আইডি হয়তো ব্যান করব আমি, এবং কোন আইডিগুলো ব্যান করব, যে আইডিগুলো অযথা এবং অযাচিত কথা বলেছ, যেটা আমাদের কাছে মনে হবে যে এটা পরিবেশটাকে নষ্ট করতেছে। সো আমি তোমাদেরকে একটু সাবধান বার্তা আজকে দিলাম। এরপর যদি কোনো আইডি ব্যান হয়, নিশ্চিতভাবে তোমরা কিছুই করতে পারবে না। আমি ওই আইডির বাসায় বাবা মায়ের কাছে ফোন দিয়ে বলতে বাধ্য হব যে আপনার সন্তানকে আমরা এফটি পড়াতে পারবো না। আর তোমরা যারা একটু ভালো এবং
যথেষ্ট সিনসিয়ারলি লেখাপড়া করো, তাদের জন্য এফটি সারা জীবন কাজ করবে। থ্যাংক ইউ। যাক, স্যার এতক্ষণ থেকে যে কথাগুলো বলতেছিল আসলে কথাগুলি মূল্যবান। মাঝে মধ্যে হয়তো কথাগুলি বলতে গেলে তোমাদের কাছে একটু মানে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে বাস্তব সম্পর্কিত কথাগুলোই বলা হচ্ছে। যেমন আমরা যখন একটা বিষয় পড়াই, অনেক কষ্ট করে কিন্তু পড়াই, তোমরা তো বসে বসে দেখতেছো শুনতেছো, তাই না? আমরা যখন একটা বিষয় বলি তখন কিন্তু অনেক কষ্ট করে বলি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করি। এখন এই যে কথার মূল্যায়নটা তোমরা না বুঝে হঠাৎ করে যখন বলো স্যার আরেকবার বোঝান, তা আরেকবার বোঝালে কি ওই কথাটাই তো আমি বলবো। এখন বিষয়টা আমার কাছে স্পষ্ট, সেটা হলো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আমার মনে হয় দ্বিতীয়বার আর সেই কোশ্চেন করার প্রয়োজন হবে না, এটা আমি 100% শিওর। কারণ একটা জিনিস যখন আমরা বোঝাই 100% সেটা দিয়ে চেষ্টা করি বোঝানোর, এবং বিভিন্ন অংশ ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। এই জন্য অযথা আমরা সময় নষ্ট না করে একটু মনোযোগ সহকারে আমরা শুনি। কারণ একটা কথা আমি 10 মিনিট কথা বললাম, একটা অঙ্ক বোঝানোর জন্য 10 মিনিট কথা বললাম। এখন তুমি যদি বলো স্যার আরেকবার বোঝান, তার মানে আবার 10 মিনিট আমার নষ্ট হবে। তাহলে একটা অঙ্ক নেই, যদি আমি 20 মিনিট সময় নষ্ট করি, তাহলে আর বাকিগুলা কখন করাবো? একটু মাথায় নিয়ে বিষয়টা কাজ করবো, তাহলেই হবে। ঠিক আছে? অবশ্যই তোমরা একটু মনোযোগ। কেন তোমরা কোনো অংশ না বুঝলে আমরা বোঝাবো, অবশ্যই বোঝাবো, কেন বোঝাবো না? আমরা জানি কোন অংশ রিপিট করতে হবে। তো সহজ বিষয়গুলি যখন আবার রিপিট করতে হয়, তার মানে বুঝতে হবে যে এইখানে তোমার মনোযোগটা একটু অন্যদিকে আছে। হ্যাঁ, নাজমা পারভিনের আইডি সুন্দর কথা বলছে। আমি ভালো পড়াই কিনা সেটা তোমাদের বিশ্লেষণ, তবে আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর, আপ্রাণ চেষ্টা করি মনের দিক থেকে, একদম কি বলবো, একদম রুট লেভেল থেকে, যেটা হইলে স্টুডেন্টরা ভালো করে বুঝবে সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে এবার দেখো, তাহলে আমরা এখান থেকে যেটা বলতেছিলাম, একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে অপর তারের 3 গুণ। তাহলে অপরটাই কিন্তু বলা হয়েছে এখানে, অপরটা মানে দ্বিতীয়টা মানে L2 পরিমাণ কত? L। তাহলে প্রথমটা কি হয়েছে? এখানে বলছে যে একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের 3 গুণ, তাহলে এই জন্য L1 = লিখছি 3L। এটা বোঝার কিছু নেই, একদম সহজ বিষয়। আর একটা বিষয় কি, তামার তার বলা হয়েছে, যেহেতু তামার তার মানে একই উপাদানের তৈরি, তাহলে একই উপাদানের তৈরি, তার মানে আপেক্ষিক রোধের পরিমাণ ফিক্সড, মানে একই আপেক্ষিক রোধ। যে উপাদান বলা হবে তার আপেক্ষিক রোধের পরিমাণটা ফিক্সড, যে উপাদান বলা হবে তার আপেক্ষিক রোধের পরিমাণ ফিক্সড। সেটা হলো দৈর্ঘ্য বড় হতে পারে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হতে পারে, যাই হোক না কেন, তামা মানেই আপেক্ষিক রোধ ফিক্সড, লোহা মানেই আপেক্ষিক রোধ ফিক্সড, মানে প্রত্যেকটা অংশের পরিমাণ একদম নির্দিষ্ট। ক্লিয়ার? আচ্ছা, এইবার আরেকটি কথা বলা হয়েছে, তার দুটি রোধের পরিমাণ হলো সমান। এই যে দেখো, রোধের পরিমাণ সমান, তাহলে প্রথম রোধের পরিমাণ যদি R1 হয়, তাহলে দ্বিতীয় রোধের পরিমাণ R2। তাহলে এখানে দেখো R1 এবং R2 এই দুটো পরস্পর সমান। এখন তাহলে কি আমাদের ব্যাসের অনুপাত কত সেটা বের করতে বলা হয়েছে। তার মানে অবশ্যই যে তার দুটি নেওয়া হয়েছিল সেই তার দুটি সমান প্রস্থচ্ছেদের নয়, অবশ্যই প্রস্থচ্ছেদের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল। অনেক প্রস্থচ্ছেদ মানে প্রস্থচ্ছেদের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল। আচ্ছা, হ্যাঁ, অভয় দাসের আইডি। অনেক সময় উল্টাপাল্টা কমেন্ট করার কারণে আমরা প্রয়োজনীয় যে কমেন্ট, যেটা খুব বেশি প্রয়োজন সেই অংশটা দেখতে পারি না। একদম সঠিক কথা, আমরা প্রয়োজনীয় যেগুলো কমেন্ট সেটা করব, যখন বলবো কোনো প্রবলেম আছে কিনা সেই অংশটা আমাদের ব্যাখ্যা দিতে হবে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে লেখার চেষ্টা করতেছি, ভালো করে খেয়াল করো। R1 সমান যখন লিখবো, তাহলে R1 সমান হলো রো L1 ডিভাইডেড বাই A1। R2 সমান তাহলে কি লিখবো? রো L2 ডিভাইডেড বাই A2। খেয়াল রাখে, তাহলে দেখো উভয় দিকে রো সমান নিয়েছি। কেন সমান নিয়েছি?
রো সমান নিয়েছি এই কারণে যে দুটা একই উপাদানের তৈরি, দুইটা একই উপাদানের তৈরি, উভয় সাইডে রো এর পরিমাণ সেম, উভয় দিকে রো এর পরিমাণ সেম। এইবার কি করব, এইবার আমরা যদি ক্রস গুণন করি তাহলে কি হবে দেখো, L1 এবং L2 এর মান আমরা বসিয়ে দিতে পারি। যেমন L1 এর পরিবর্তে কত বসাবো, L1 এর পরিবর্তে বসাবো 3L, A1 এর মান হলো পাই R1 স্কয়ার সমান L2 এর পরিবর্তে লিখবো এখানে L, আর A2 এর পরিবর্তে লিখবো পাই R2 তার সাথে স্কয়ার। তাহলে দেখো L1 এর পরিবর্তে লিখলাম 3L, A1 মানে হলো পাই R1 স্কয়ার, L2 মানে হলো L, A2 মানে হলো পাই R2 স্কয়ার। তো এই ক্ষেত্রে আবার কি কি বাদ দিব সেটা যদি আমরা দেখি, এইটার ক্ষেত্রে আমরা বাদ দেব, দেখো এখানেও L, এখানেও L এর মান সমান, এখানেও পাই, এখানেও পাই, দুটার মান সমান। ঠিক আছে, তাহলে আমাদের এখন বাকি থাকলো কি, বাকি থাকলো কি সেটা যদি দেখি, তাহলে উপরে থাকে হলো 3, নিচে হলো R1 স্কয়ার ইকুয়াল টু এখানে থাকে কি 1, আর এখানে হবে R2 স্কয়ার। এই তো এখন যদি আমরা এখান থেকে ক্রস গুণন করি বা উল্টায় নেই তাহলে কি হবে, দেখা R1 স্কয়ার এখানে নিয়ে চলে যাব, তার মানে এখানে 3/1, R1 স্কয়ার এখানে নিয়ে চলে যাব, তার R1 ডিভাইডেড বাই R2 তারপর স্কয়ার। কি কাজটা করলাম, এখানে এই R1টা উপরে নিয়ে চলে গেলাম, তো যেহেতু R1 এর উপরে স্কয়ার, R2 এর উপরে স্কয়ার, এই জন্য R1 ভাগ R2 তারপর স্কয়ার দিয়েছি। এবার পরবর্তী অংশ কি হবে দেখো দেখি, পরবর্তী অংশ আমরা যদি ঘুরে লিখি R1 ভাগ R2 তারপরে স্কয়ার ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 1। এখন আমাদের চাইছে হলো ব্যাসের অনুপাত, তো আর মানে তো স্যার ব্যাসার্ধ, তাহলে এখন ব্যাসার্ধ থেকে ব্যাসে যেতে গেলে কি করতে হবে, তাহলে অবশ্যই আমরা এখানে 2R1 নিব, এখানে 2R2 নিব, তার মানে লব আর হরকে আমরা ব্র্যাকেটের মধ্যে কি করছি, 2 দ্বারা গুণ করছি, তাহলে এখানেও 2 নিয়েছে, এখানে 2, তার মানে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, অর্থের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা যদি এখান থেকে দিই 2R1 মানে হলো D1, এখানে হলো D2, তার উপরে কি হবে স্কয়ার, তাহলে উপরে হলো 3 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা যদি এখন বর্গমূল করে দিই তাহলে D1 is to D2 ইকুয়াল টু √3:1। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। দেখো এখন ক্লিয়ার হয়েছে কিনা। দেখো টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। L1 ইকুয়াল টু L, L2 ইকুয়াল টু 3L হবে না, এইখানে তোমার কথাটা বলতে হবে যে তামার তারের দৈর্ঘ্য অপর তারের দৈর্ঘ্যের 3 গুণ, অপর তারের মানটা কম আর প্রথম তারের মানটা বেশি, এটা খেয়াল রাখতে হবে। 2R হলো কিভাবে, এখানে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে ব্যাস হয়, এই জন্য ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে ব্যাস হয়, এই কারণে আমরা এখানে R1কে 2 দ্বারা গুণ করছি, উপরেও 2 দ্বারা গুণ করছি, নিচেও 2 দ্বারা গুণ করছি। 2R ইকুয়াল টু D করার কারণে তার মানে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে ব্যাস, তাহলে 2R1 মানে D1, 2R2 মানে D2, তাহলে D1 বাই D2 তারপর স্কোয়ার ইকুয়াল টু 3/1, তার মানে D1 is to D2 ইকুয়াল টু, আমরা যদি বর্গমূল করে দিই তাহলে 3 বর্গমূল হলো √3 আর হচ্ছে 1, এই হলো বিষয়। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, এইবার আমরা বুঝছি সবাই। সেম অঙ্ক পরবর্তীতেও আছে, এইটা একইভাবে তোমরা একই উপাদানে দুটি তারের রোধের মান সমান, ব্যাসের অনুপাত দেওয়া আছে, এবার দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। আগের যেটা করাইছি ঠিক তার উল্টা। অবশ্যই তোমরা এটা পারবা, আমার যতদূর বিশ্বাস, না পারার মতো কিছু নাই, অবশ্যই তোমরা এটা পারবা। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এটা পারবা। এবার দেখো কৃতকাজ বা ব্যয়িত শক্তি এবং আমরা ক্ষমতা কিভাবে নির্ণয় করতে পারি, সেটা যদি একটু দেখি, ভালো করে খেয়াল করবা। এটা আরেকটা বেসিক শর্টকাট আছে, যে শর্টকাট আছে সেটা আমরা অবশ্যই পরে করাবো। এই অংশটুকু আরেকবার মনোযোগ সহকারে খেয়াল করে নাও, যে কৃতকাজ, ব্যয়িত শক্তি, বিদ্যুৎ শক্তি, এই বিষয়গুলি আমরা কিভাবে করতে পারি সেই অংশটা যদি একটু লক্ষ্য করি। আচ্ছা এবার দেখো, আমরা এখান থেকে একটা চিত্র আঁকি। আমার সাথে সাথে তোমরা একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করো। একটি পরিবাহীর তার, যার দৈর্ঘ্য হলো এল, এটা হলো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তড়িৎচালক শক্তি ই, এখান থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এই আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার সময় টি সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে সেই পরিমাণ আধান হলো কিউ। এ এবং বি, এ বিন্দুর বিভব হইতেছে ভি এ এবং বি বিন্দুর বিভব হলো ভি বি। এ বিন্দুর বিভব ভি এ এবং বি বিন্দুর বিভব হলো ভি বি। ভালো করে খেয়াল করবা, কিন্তু একদম বেসিক একটা বিষয়, এটা না বুঝলে কিন্তু পরবর্তী অংশ কিচ্ছু বুঝবা না। ভালো করে খেয়াল করবা। এবং বিদ্যুতের হিসাব নিকাশ করার সময় কিন্তু আমরা অনেক জটিলতায় পড়ব, এটা বুঝতে হবে এই জন্য ভালো করে। ঠিক আছে, এই অংশটা বোঝার জন্য অনেক গুরুত্ব সহকারে শুনতে হবে। তো আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো যে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু হলো ভি, এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব। এ বিন্দুর বিভব হলো ভি এ, বি বিন্দুর বিভব হলো ভি বি, আর এই দুটার বিভব পার্থক্য হলো ভি। যেহেতু এখানে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, এর জন্য অবশ্যই এখানে কাজ আছে, আর কাজের পরিপ্রেক্ষিতে অবশ্যই সময় যেহেতু আছে, সেই কাজকে সময় দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে ক্ষমতাও পেয়ে যাব। এই জন্য সামগ্রিক বিষয়গুলির কথা এখান থেকে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু হলো ভি। তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি, কাজের পরিমাণ ডব্লু, চার্জের পরিমাণ হলো কিউ। তাহলে এইখান থেকে আমরা বিভবের সংজ্ঞা অনুসারে যেটা জানি, ভি ইকুয়াল টু ডব্লু ডিভাইডেড বাই কিউ। ভি ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হলো ডব্লু ডিভাইডেড বাই কিউ। ভালো করে খেয়াল করো, বিভবের সংজ্ঞা অনুসারে আমরা স্থির তড়িতে পড়ছিলাম, কি পড়ছিলাম? ভি ইকুয়াল টু ডব্লু ডিভাইডেড বাই কিউ, ভি ইকুয়াল টু ডব্লু ডিভাইডেড বাই কিউ। ভালো করে খেয়াল করবা। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু ডব্লু ডিভাইডেড বাই কিউ যদি হয়, তাহলে আমরা এখান থেকে ক্রস গুণন করলে ডব্লু ইকুয়াল টু অবশ্যই হবে ভি কিউ। তাহলে একটা সমীকরণ আমরা পেলাম, ডব্লু ইকুয়াল টু ভি কিউ। দেখো আমরা বুঝছি কিনা, ডব্লু ইকুয়াল টু ভি কিউ বুঝছি কিনা? এই যে এক সমীকরণ বলছি, ডব্লু ইকুয়াল টু ভি কিউ বুঝছি কিনা? তাড়াতাড়ি বলো, ডব্লু ইকুয়াল টু ভি কিউ বুঝতে পারলাম কিনা? ভি ইকুয়াল টু ডব্লু ভাগ কিউ, আর ডব্লু ইকুয়াল টু হলো ভি কিউ। আমরা অবশ্যই এটা বুঝেছি, ডব্লু ইকুয়াল টু ভি কিউ বিষয়টা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, ডব্লু ইকুয়াল টু ভি কিউ আমরা এখানে বুঝতে পেরেছি। এবার একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আমরা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। যে বিষয়গুলি বলবো মনোযোগ সহকারে এবার খেয়াল করবা, একদম মনোযোগ, 100% বোর্ডের দিকে মনোযোগ, কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নিচ্ছি, দেখো এখান থেকে যেটা নিচ্ছি সেটা হলো, খেয়াল করি, ডব্লু ইকুয়াল টু ভি কিউ নিলাম। ঠিক আছে, ডব্লু ইকুয়াল টু ভি কিউ নিলাম। আচ্ছা, এবার আসো আমরা
আই ইকুয়াল টু কি জানি, আমরা জানি আই ইকুয়াল টু কিউ ভাগ টি। এই যে দেখো আই ইকুয়াল টু জানি হলো কিউ ভাগ টি, তাহলে আই ইকুয়াল টু যদি কিউ ভাগ টি হয় তাহলে অবশ্যই কিউ ইকুয়াল টু হবে আইটি। তাহলে কিউ ইকুয়াল টু অবশ্যই হবে আইটি। দেখো বুঝছি কিনা, আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে আই ইকুয়াল টু যদি কিউ বাই টি হয় তাহলে এটা ক্রস গুণন করলে কিউ ইকুয়াল টু আইটি। বুঝছি কিনা, আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু হবে অবশ্যই আইটি, কিউ ইকুয়াল টু হবে অবশ্যই আইটি। এবং ওহমের সূত্র অনুসারে আমরা যেটা জানি, ওহমের সূত্র অনুসারে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা এখান থেকে দুইটি বিষয় জানি, দেখো দুইটি বিষয়, আই ইকুয়াল টু কিউ বাই টি এটা একটা বিষয় জানি, আর একটা জানি হলো আই ইকুয়াল টু হলো ভি ভাগ আর, মানে ভি ইকুয়াল টু আই আর। এই দুটা বিষয় আমরা জানি, এই দুটা বিষয় আমরা জানি যে একটা হলো কিউ ইকুয়াল টু আইটি আর ভি ইকুয়াল টু আই আর, এই দুটা বিষয় আমরা জানি। কি কি জানি বলো তো, কিউ ইকুয়াল টু আইটি আর ভি ইকুয়াল টু আই আর, এই দুটো অংশ কিন্তু আমরা জানি। এখন কি করব, জাস্ট এই দুটা মানই আমরা উপরে বসাবো। এই দুটা মান যদি বসাই তাহলে ডব্লু ইকুয়াল টু ভি এর পরিবর্তে ভি রেখে দিলাম, আর কিউ এর পরিবর্তে বসাইতেছি আইটি, কিউ এর পরিবর্তে আইটি বসাইছি, কিউ এর পরিবর্তে বসাইছি আইটি। দেখো বুঝছি কিনা, কিউ এর পরিবর্তে জাস্ট আইটি বসাইছি। তাহলে আমাদের একটা সূত্র হয়ে গেছে ডব্লু ইকুয়াল টু ভি আইটি। তাহলে আমাদের প্রথমটা সমীকরণ ছিল 1, এই সমীকরণটা হয়ে গেল 2। তাহলে আমাদের ডব্লু ইকুয়াল টু ভি কিউ সূত্র, ডব্লু ইকুয়াল টু ভি কিউ হয়ে গেলে ডব্লু ইকুয়াল টু আসলো ভি আইটি, আই ইকুয়াল টু কিউ বাই টি, মান বসাইছি কিউ ইকুয়াল টু আইটি। এখন প্রশ্ন হলো স্যার এখানে তো ভি এর মানও ছিল, এখন যদি এই ভি এর মানটা আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখো দেখি, ডব্লু ইকুয়াল টু ভি এর পরিবর্তে বসাবো আই আর, আর কিউ এর পরিবর্তে আইটি এখানে ছিল, কার মান বসাইছি, যেহেতু এখানে ভি ইকুয়াল টু আই আর, এখানে এই সূত্রটি বসানো হয়েছে, ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটি বসানো হয়েছে, ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটি বসাইছি। তাহলে এখানে আমরা কিউ এর পরিবর্তে আইটি ঠিক আছে, ভি এর পরিবর্তে আই আর বসালাম, তো ডব্লু ইকুয়াল টু তাহলে কি হবে দেখো, আই আই গুণ করে হবে আই স্কোয়ার, আর এখান থেকে হবে আর টি। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। দেখো আমরা বুঝতে পারছি কিনা, আমরা সূত্রটা বুঝতে পারছি কিনা। তাহলে আমরা 1 নম্বর সূত্র পাইছি ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ, 2 নম্বর সূত্র পাইছি ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি, 3 নম্বর সূত্র ডব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ক্লিয়ার হয়েছে কিনা সবার, তাড়াতাড়ি বলো। সবাই বুঝতে পারছি? আচ্ছা এইবার আসো, ডব্লিউ ইকুয়াল টু, এইবার একটা মান বসাইতেছি, কোন জায়গায় বসাবো জানো, এই জায়গায় মান বসাবো, এই সাদা কালির এই অংশটা খেয়াল করো। এখান থেকে ভি নিলাম, টি নিলাম, এবং দেখো এখান থেকে এই যে সাদা কালি অংশ বলা হয়েছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর যদি হয় তার মানে এখান থেকে কি ছিল, এখান থেকে ছিল আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি ইকুয়াল টু যদি আই আর হয় তাহলে আয়ের পরিবর্তে অবশ্যই বসানো যাবে ভি ভাগ আর। তাহলে এই আয়ের পরিবর্তে আমরা এখানে বসাবো ভি ভাগ আর। আয়ের এখানে আয়ের পরিবর্তে কি বসাবো, টি আগের থেকে ছিল ইন্টু আয়ের পরিবর্তে কি বসাবো, আয়ের পরিবর্তে ভি ভাগ আর। দেখো বুঝছি কিনা, এই ভি আগের থেকে ছিল, টি আগের থেকে ছিল,
আর এই যে দেখো আয়ের পরিবর্তে আমরা এখানে বসাইছি ভি ভাগ আর। আয়ের পরিবর্তে কি বসাইছি? আয়ের পরিবর্তে বসাইছি হলো ভি ভাগ আর। যেহেতু আয়ের পরিবর্তে আমরা ভি ভাগ আর বসাইছি, তাহলে আমাদের এখানে ডব্লু ইকুয়াল টু কী হবে? ভি ভি গুণ করে ভি স্কোয়ার, উপরে আছে টি ডিভাইডেড বাই আর। এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে ডব্লু সম্পর্কিত আমরা 4টা সমীকরণ পাইছি। একটা হলো ডব্লু ইকুয়াল টু ভি কিউ, ডব্লু ইকুয়াল টু ভি আই টি, ডব্লু ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর ডব্লু ইকুয়াল টু ভি স্কোয়ার টি ভাগ আর। দেখো এই 4টা সমীকরণ আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? 4টা সমীকরণ আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম কিনা? 4টা সমীকরণ ক্লিয়ারভাবে বুঝতে পারছি কিনা? সূত্র মনে রাখার বিষয় হলো মুখস্থর চাইতে তুমি যদি এই অংশগুলা নিজের মতো বানাইতে পারো তাহলেই হবে সবচেয়ে ভালো কাজ। সূত্রগুলা তোমাকে নিজের মতো করে বানাইতে হবে। যখনই সূত্রগুলি তুমি তোমার মতো করে বানাইতে পারবা। 4 নম্বর সূত্রটা হলো, যেমন এখানে ভি ঠিক রেখছি, আয়ের পরিবর্তে লিখছি ভি ভাগ আর, টি এর পরিবর্তে এখানে লিখছি, তাহলে ভি আয়ের পরিবর্তে ভি ভাগ আর ইন্টু টি, ভি ভি গুণ করে ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর। এই হলো বিষয়, কঠিন কিছু না এখানে। মনে রাখতে হবে, মানে সিস্টেমগুলা তোমাকে মনে রাখতে হবে স্টেপ বাই স্টেপ। যেমন ভি ইকুয়াল টু ডব্লু ভাগ কিউ, তাহলে ডব্লু ইকুয়াল টু ভি কিউ। এখন তোমাকে মনে রাখতে হবে স্যার কিউ এর সূত্র কি, তাহলে কিউ এর সূত্র আইটি, তাহলে কিউ এর সূত্র যদি আইটি বসাই দিই তাহলে একটা সূত্র পেয়ে গেলাম ডব্লু ইকুয়াল টু ভি আইটি। এখন আমার মনে রাখতে হবে স্যার ভি ইকুয়াল টু তো স্যার আই আর, তাহলে এবার দেখো ভি এর পরিবর্তে আমরা আই আর বসাইছি, যে দেখো ভি এর পরিবর্তে আই আর বসাইছি। তাহলে ভি এর পরিবর্তে যখন আই আর বসালাম, তাহলে আই আর টি তো আগের থেকেই ছিল, তাহলে এখানে আই আই গুণ করলে হলো আর আই স্কোয়ার, আর এখানে টি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু স্যার আই স্কোয়ার আর টি। আর কি হবে? আর এখানে স্যার ভি তো আগের থেকেই ছিল, আই ইকুয়াল টু ভি ভাগ আর, এটা আমরা জানি, টি এখানে থেকে গেল, তাহলে ভি ভি গুণ করে ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর। স্টেপ বাই স্টেপ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি সিরিয়ালে 4টা সূত্র লিখি, তাহলে সিরিয়ালে 4টা সূত্র ছিল ডব্লু ইকুয়াল টু ভি কিউ, তারপরে ছিল হচ্ছে ভিআইটি, ভিআইটি, তারপরে সূত্র ছিল আই স্কোয়ার আর টি, তারপরে ছিল হলো ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর। এখানে সবগুলাই হলো ডব্লু সম্পর্কিত রাশি। দেখো আমরা এখান থেকে সিরিয়ালি মনে রাখতে পারবো ডব্লু ইকুয়াল টু ভি কিউ, ডব্লু ইকুয়াল টু ভিআইটি, ডব্লু ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ডব্লু ইকুয়াল টু ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর। দেখো আমরা সবগুলি বুঝতে পারছি কিনা? ম্যাথের জন্য সূত্র কোনটা লাগবে সেটার বিশ্লেষণটা হচ্ছে যে কোন মানগুলি দেওয়া আছে সেটার উপর নির্ভর করতে হবে। কোন মানগুলি দেওয়া আছে সেটার উপর নির্ভর করে আমাদের সূত্র হবে, কোন মানগুলি দেওয়া আছে সেটার উপর, ঠিক আছে? সবাই আমরা বুঝতে পারছি? তাহলে আমাদের সিরিয়ালি সূত্রগুলা কি দাঁড়াইলো? ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ডব্লিউ ইকুয়াল টু ভিআইটি, ডব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ডব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার টি ভাগ আর, ডব্লিউ ইকুয়াল টু আই আর কিউ, এটাও লেখা যাবে। আমি তো বললাম তোমরা তোমাদের মতো করে সূত্র সাজাতে পারবা, তোমরা তোমাদের মতো করে সূত্র সাজাতে পারবো। কেন? কারণ আমরা যদি এখান থেকে আই রেখে দিই, যেমন এখানে ভি, আমি যদি এখান থেকে কিউ রেখে দিই তাহলে ভি এর পরিবর্তে আই আর বসাবো, তাহলে ভি এর পরিবর্তে আই আর যদি বসাই তাহলে আই আর কিউ, এটাও হবে, সমস্যা নাই, ঠিক আছে? ডব্লিউ ইকুয়াল টু পিটি, এটাও আসবে, আমি এখনই আসতেছি এটাতে। তো এই অংশটা যখন করব তাহলে এখন কি হবে, যে এই যে কাজগুলি করলাম, তাহলে এই কাজগুলি করার জন্য তো অবশ্যই আমার সময় লাগছে না? কত সময়ে কাজটা করছি? যে সময়ে কাজটা করছি সেই সময়টা হলো টি। তাহলে এখন যদি আমরা এখানে বলি টি সময়ে কাজ হলো কত? টি সময়ে কাজ হলো ডব্লু, তাহলে একক সময়ে কাজ কত হবে? একক সময়ে কাজ হলো ডব্লু ভাগ টি।
তাহলে আমরা এখান থেকে যেটা বলবো সেটা হলো ক্ষমতা। ক্ষমতা পি ইকুয়াল টু কি হবে? পি ইকুয়াল টু হলো ডব্লিউ ভাগ টি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আবার পাবো ডব্লিউ ইকুয়াল টু পিটি। পি ইকুয়াল টু ডব্লিউ ভাগ টি আমরা এখানে ক্যালকুলেশন করলেই পাবো ডব্লিউ ইকুয়াল টু পিটি, কারণ পি ইকুয়াল টু যদি ডব্লিউ ভাগ টি হয় তা ডব্লিউ ইকুয়াল টু পিটি আসবে যদি ক্ষমতা এবং সময় সাপেক্ষে হিসাব করা হয়। এখন এই ডব্লিউর মানগুলি যদি আমরা সিরিয়ালে বসাই, যেমন 1 নম্বর সমীকরণ দেখো, পি ইকুয়াল টু ডব্লিউ ভাগ টি, তাহলে আমরা ডব্লিউর পরিবর্তে ভি কিউ বসালাম, তাহলে ভি কিউ ভাগ টি হবে। কার মান বসাইছি? ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ বসাইছি। 2 নম্বর যদি বসাই, পি ইকুয়াল টু হলো ডব্লিউ ভাগ টি, তাহলে 2 নম্বর সমীকরণে ভি আই টি বসাবো, তাহলে এখানে ভি আই টি ডিভাইডেড বাই টি, তাহলে এখান থেকে টি টি কাটা যাবে, তাহলে এখান থেকে হবে আই ভি। কিসের মান বসাইছি? ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি, এই অংশটুকু বসিয়েছি। পি ইকুয়াল টু আবার হলো ডব্লিউ ভাগ টি, এবার ডব্লিউর পরিবর্তে আমি এইখান থেকে এই মানটা বসাইতেছি, এইটা আই স্কোয়ার আর টি, তাহলে আমি যদি এখান থেকে আই স্কোয়ার আর টি বসাই, তাহলে খেয়াল করি এখান থেকে আই স্কোয়ার আর টি বসাবো, নিচে টি দ্বারা ভাগ, তাহলে টি টি কেটে যাবে, তাহলে কি হবে? হবে হলো আই স্কোয়ার ইন্টু আর। কি মান বসাইছি? মান বসাইছি ডব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, এটা বসাইছি। একইভাবে যদি আমরা পরের অংশটা বসাই, তাহলে পি ইকুয়াল টু হলো ডব্লিউ ভাগ টি, এবার সর্বশেষ আছে কি? ভি স্কোয়ার টি ভাগ আর, ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর ইন্টু টি এখানে আছে, তাহলে টি টি কেটে যাবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। কি মান বসিয়েছি? মান বসাইছি হলো ভি স্কোয়ার, ডব্লিউ ইকুয়াল টু হলো ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর। তাহলে দেখো আমরা ডব্লিউ পাওয়ার সাথে সাথে ক্ষমতার মানগুলাও কিন্তু এই অনুসারে পেয়ে যাব। দেখো আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, যে টোটাল মানগুলি আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করছি টোটাল বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো। টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো, টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, মানে কাজ, ক্ষমতা, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা এই অংশটুকু যখন হিসাব করব তখন কাজের জন্য হিসাব করব, আর ওই পাশে যখন আমরা হিসাব করব তখন এটা ক্ষমতার জন্য হিসাব করব। ঠিক আছে, দেখি এই সূত্রের সাপেক্ষে আমরা একটা বিদ্যুতের হিসাব করি, তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু বুঝলাম। একটা বিদ্যুতের হিসাব করি, আসো। রহিমদের বাড়িতে প্রতিদিন 100 ওয়াটের 220 ভোল্টের বাতি 4 ঘন্টা চলে, দুইটি 60 ওয়াটের 220 ভোল্টের বাতি 6 ঘন্টা চলে এবং 80 ওয়াট 220 ভোল্টের ফ্যান 10 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য যদি 3 টাকা 3.33 টাকা হয়, তাহলে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল কত? তাহলে আমাদের এখানে 3টা স্টেপে হিসাব করতে হবে। দেখো 3টা স্টেপে আমরা হিসাব করব, 3টা স্টেপে হিসাব করব। মনোযোগে এই একটা ম্যাথ শুধু ভালো করে বোঝো, এই একটা ম্যাথ ভালো করে বুঝলেই দেখবে সকল ম্যাথ তুমি নিজে নিজে করতে পারতেছো। প্রথমে আমরা এই অংশটুকু নিয়ে শুরু করব, ভালো করে খেয়াল করবা। প্রথমে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হলো এই অংশটুকু, 100 ওয়াট 220 ভোল্ট। তাহলে 100 ওয়াট 220 ভোল্ট, তার মানে এর ক্ষমতার মান হলো 100 ওয়াট। তাহলে আমরা এখান থেকে P1 সমান বলবো, P1 সমান হলো 100 ওয়াট। বিদ্যুৎ বিল বের করার সময় তোমাকে 100% মনে রাখতে হবে, ওয়াটকে অবশ্যই কিলোওয়াটে নিতে হবে, ওয়াটকে অবশ্যই কিলোওয়াটে নিতে হবে।
তাহলে আমরা এখান থেকে P1 সমান সমান বলবো 0.1 কিলোওয়াট। সময়কে অবশ্যই ঘন্টায় নিতে হবে, তাহলে আমরা ওয়াটকে নিলাম হচ্ছে কিলোওয়াটে। এখানে 100 ওয়াটের একটি বাতি ছিল, প্রতিদিন 4 ঘন্টা করে চলে, প্রতিদিন 4 ঘন্টা করে চলে। তাহলে সময় T1 ইকুয়াল টু 4 গুণন কোন মাস বলা হয়েছে? সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাস অবশ্যই 30 দিনে হয়, তাহলে 4 গুণন 30 ঘন্টা। তাহলে T1 ইকুয়াল টু 4 120 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে বলবো W1 ইকুয়াল টু হলো P1 ইন্টু T1। তাহলে W1 সমান P1 ইন্টু T1। তাহলে P1 এর মান কত? P1 এর মান হলো 0.1 ইন্টু 120, তার মানে এটা হলো 12 কিলোওয়াট আওয়ার, তার মানে 12 ইউনিট। দেখো এই অংশটুকু আমরা বুঝলাম কিনা? এই অংশটুকু বুঝলে W ইকুয়াল টু PT ভাগ 1000 না করে আমরা কি কাজ করব? আমরা যেটা কাজ করব সেটা ওয়াটকে ডাইরেক্ট কিলোওয়াটেই বুঝে নেব। ওয়াটকে অবশ্যই কিলোওয়াটে নিয়ে নেব। এখানে যেটা কিলোওয়াট ছিল, ওয়াটকে 1000 দ্বারা ভাগ করে আমরা কিলোওয়াটে নিয়ে নেব। দেখো আমরা এই স্টেপটা বুঝতে পারছি কিনা? এই স্টেপটা যদি বুঝতে পারি তাহলে পরবর্তী স্টেপটা আমাদের জন্য সুবিধা হবে। টোটাল বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা? দেখো টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা? আমরা প্রথম বাতির ক্ষেত্রে বুঝতে পারছি কিনা? এখন বলা হয়েছে দুইটা আছে, এখানে আছে দুইটি আছে 60 ওয়াটের বাতি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হলো P2 সমান সমান 60 ওয়াটের বাতি আছে দুইটি, তার মানে হলো 120 ওয়াট। তাহলে P2 সমান সমান হবে 120কে 1000 দ্বারা ভাগ, 120 ভাগ 1000 কিলোওয়াট, তার মানে 0.12 কিলোওয়াট। দুইটা বাতি কি? একটা বাতির জন্য যদি 60 ওয়াট হয় তাহলে দুইটা বাতির জন্য হবে 120 ওয়াট, আর 120কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে 0.2 কিলোওয়াট হবে। ঠিক আছে? এবার দেখো T2 সমান সমান কি করব? T2 ইকুয়াল টু এই বাতিগুলি প্রতিদিন 6 ঘন্টা করে চলে, তাহলে 6 গুণন 30। একদিনে যদি 6 ঘন্টা করে তাহলে 30 দিনে 6 30-এ কত? 180 ঘন্টা। তাহলে 3 6 18 180 ঘন্টা। তাহলে আমরা যদি এখানে ব্যয়িত শক্তি বের করি তাহলে W2 ইকুয়াল টু P2 ইন্টু T2। তাহলে W2 সমান সমান P2-র মান কত হবে? P2-র মান এখানে যাবে 0.12 কিলোওয়াট ইন্টু 180, এত কিলোওয়াট আওয়ার। তার মানে W2 সমান সমান কত হবে? W2 সমান যদি বলি 0.12 ইন্টু 180, 21.6, 21.6 ইউনিট। আমরা দ্বিতীয় বাতির ক্ষেত্রে আসলাম। ভোল্টেজের কোনো কাজ নেই, কারণ সবগুলাই 220 ভোল্টের সাথে যুক্ত, সবগুলি 220 ভোল্টের সাথে যুক্ত। এবার আমরা তৃতীয় আর একটা অংশ করতেছি। দেখো তৃতীয় আর একটা অংশ করতেছি। তৃতীয় অংশ কার সাপেক্ষে বলা হয়েছে? তৃতীয় অংশ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 80 ওয়াটের একটি ফ্যান প্রতিদিন 10 ঘন্টা করে চলে। তাহলে এখানে P3 সমান সমান হলো 80 ওয়াট, তার মানে 0.08 কিলোওয়াট। এটার সময় কত? এর সময় হইতেছে প্রতিদিন 10 ঘন্টা করে চলে, 10 গুণন 30 এত আওয়ার, মানে 300 ঘন্টা। তাহলে W3 সমান সমান P3 ইন্টু T3। তাহলে W3 সমান সমান P3-র মান হলো 0.08 ইন্টু T3-র মান হলো 300। তাহলে W3 সমান সমান হলো 0.08
ইন্টু 300, তাই না? 0.08 ইন্টু 300, তার মানে আমরা পাবো 24 ইউনিট। তাহলে দেখো তিনটা আমরা আলাদা আলাদাভাবে বের করতে পারছি। এটা হলো প্রথম বাতির জন্য, এটা হলো দ্বিতীয় যে দুইটা বাতি ছিল তার জন্য, আর এইখানে যেটা হিসাব করলাম সেটা হলো ফ্যানের জন্য, তাই তো? এখন যদি বলা হয় মোট ব্যয়িত শক্তি কত, মোট ব্যয়িত শক্তি, তাহলে ডব্লু ইকুয়াল টু কি বলবো, W1 প্লাস W2 প্লাস W3 সমান সমান কত হবে? ডব্লু ওয়াটের মান হলো 12 ইউনিট যোগ W2 এর মান হলো 21.6 যোগ এখানে হলো 24, টোটাল যোগ করলে কত ইউনিট হয়? টোটাল কত ইউনিট হবে? 12 যোগ, তাহলে এখানে আমাদের 24 যোগ 12 যোগ কত, 12 হলো 21.6, 57.6 ইউনিট। দেখো টোটাল কত ইউনিট সেটা আমরা বুঝছি কিনা? 57.6 ইউনিট, টোটাল হলো 57.6 ইউনিট। এখন মোট খরচ তাহলে কত হবে? মোট খরচ যদি দেখি তাহলে মোট খরচ, মোট বিল তাহলে কি হবে? প্রতি ইউনিটের মূল্য যেটা ছিল, প্রতি ইউনিটের মূল্য ছিল 3.33, তাহলে আমাদের টোটাল হচ্ছে 57.6, তাহলে 57.6 গুণন 3.33 এত টাকা। তাহলে 57.6 এর সাথে গুণ করতে হবে কত? 3.33, 191.808, 191.808 এত টাকা। দেখো টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল বিষয়টা আমরা এইভাবে যতগুলি বাতি থাকবে ঠিক সেই অনুসারে আমরা আলাদা আলাদাভাবে হিসাব করব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে সবগুলাই যদি সময়ের পরিমাণ এক হতো তাহলে সবগুলি ব্যয়িত শক্তি আমরা একসাথে বের করতে পারতাম, কিন্তু যেহেতু সময়ের পরিমাণ ভিন্ন ভিন্ন এই জন্য স্টেপ বাই স্টেপ আলাদাভাবে আমরা হিসাব করছি। কথা বুঝতে পারছি কিনা? টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? সবাই 100% বুঝতে পারছে কিনা? ভোল্টেজ ভিন্ন হলেও সমস্যা নাই, ভোল্টেজ ভিন্ন, কারণ এখানে আমাদের বিদ্যুতের হিসাব করার জন্য ভোল্টেজের কোনো বিষয় নাই। সবসময়ের জন্য থাকবে হলো ক্ষমতা, সবসময়ের জন্য লাগবে ক্ষমতা আর সময়, ক্ষমতা এবং সময় এই দুটার সাপেক্ষে আমাদের হিসাব করতে হবে। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? সমান্তরাল বর্তনী, কারণ সবগুলি বাতি সমানভাবে জ্বলে। ইয়েস, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বাকি দুটা এই জাতীয় কোশ্চেন আছে, অবশ্যই তোমাদের এই দুটা HW হিসাবে থাকবে, এই দুটা HW হিসাবে থাকবে, যাতে তোমরা নিজেরাই করতে পারো। ঠিক আছে, অবশ্যই করতে পারবে, এতটুকু আমি আশা রাখতেছি। আর আগামী শুক্রবার একইভাবে ঠিক সকাল 10:30টায় আমরা সৃজনশীল প্রশ্ন শুরু করব এবং প্র্যাকটিস শিট দিয়ে দেবো একসাথে। সৃজনশীলের সাথে সাথে প্র্যাকটিস শিট দিয়ে দেব, তোমরা ঠিক সেই অনুসারে রেডি হও যাতে আমরা পরবর্তী ক্লাসটা সুন্দরভাবে করতে পারি। ঠিক আছে, সবাই আগামী ক্লাস শুক্রবার সকাল 10:30টায় রেডি থাকবে। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।